কি হয়েছে, কপালে ভাঁজ কেন, আমাকে খুলে বলো। পূর্ণেন্দু পত্রীর কবিতা। আর আজ গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর কার কার কপালে ভাঁজ পড়েছে সেই নিয়ে দিনভর দেশের রাজনীতি তোলপাড়। তবে ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে, কেন সে প্রশ্নেও আসবো, কিন্তু তার আগে এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ২,২৩৭ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ। গৌতম আদানি ও তার ভাইপোর বিরুদ্ধে আমেরিকায় জারি হলো গ্রেফতারি পরোয়ানা। রাজনৈতিক অস্বস্তিতে পড়ল বিজেপি। দ্বিতীয় প্রশ্ন, এদেশে গৌতম আদানিকে সুরক্ষা দিচ্ছেন নরেন্দ্র মোদী নিজে। আজই আদানিকে গ্রেফতার করা হোক, দাবি রাহুল গান্ধী। ঘুষের টাকা গেছে কংগ্রেস ডিএমকে শাসিত রাজ্যেও, পাল্টা সম্বিত পাত্র। শাসক থেকে বিরোধী, তাহলে কেউই মুক্ত নয় ঘুষ কেলেঙ্কারির অভিযোগ থেকে। তৃতীয় প্রশ্ন, আদানি কাণ্ডের প্রভাব শেয়ার বাজারেও। একদিনে এলআইসি খোয়ালো ১২,০০০ কোটি টাকা। হু হু করে শেয়ার পড়ল আদানিকে ঋণ দেয়া এসবিআই, পিএনবি সহ একাধিক ব্যাংকের। শেষ পর্যন্ত সুরক্ষিত থাকবে তো ব্যাংকে গচ্ছিত মধ্যবিত্তের সঞ্চয়? চতুর্থ প্রশ্ন, নেতারা টাকা খাওয়ার আগে ১০ বার ভাবে। বালি কয়দা থেকে টাকা খাচ্ছে পুলিশের কিছু লোক। পুরো খোল নলচে বদলে দেব সিআইডি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী। স্বয়ং পুলিশ মন্ত্রী পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হলে মানুষ যাবেন কোথায়? পঞ্চম প্রশ্ন, মমতার কোনো বিকল্প নেই, ভবিষ্যতেও আসবে না। তৃণমূলের ষড়যন্ত্র চলছে। শাসক দলে কোন্দলের আবহে এবার বিস্ফোরক শোভন চট্টোপাধ্যায় বললেন পুরসভার আরও নজরদারি দরকার। কাজে খামতির কথা বলে কি বর্তমান মেয়র ববিকেই নিশানা করলেন প্রাক্তন মেয়র? তবে আজ শুরুতেই দেখাবো আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতের গ্রেফতারি পরোয়ানা। তোলপাড় গোটা দেশের রাজনীতি, দেখুন। চরম অস্বস্তিতে পড়লেন শিল্পপতি গৌতম আদানি। অস্বস্তিতে পড়ল বিজেপিও। সংবাদ সংস্থা সূত্রে দাবি, ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো আমেরিকায়। ভারতের সৌর প্রকল্পের জন্য ভারতীয় সরকারি আধিকারিকদের ২,২৩৭ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠল গৌতম আদানি ও তার ভাইপো সহ ৮ জনের বিরুদ্ধে। ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। নিউ ইয়র্কের ইস্ট ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হয়েছে, শিল্পপতি গৌতম আদানি, সাগর আদানি এবং বিনীত জৈনের বিরুদ্ধে 5টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। আমেরিকার লগ্নিকারীদের থেকে কোটি কোটি ডলার তোলার জন্য জালিয়াতি করেছেন তারা। তাঁদের সংস্থার তরফে মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হয়েছে। আর আমেরিকার বুকে এই চাঞ্চল্যকর ঘুষকাণ্ডে নাম জড়ানোর পরই শিল্পপতি গৌতম আদানিকে অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেছেন রাহুল গান্ধী। সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে তার দাবি, গৌতম আদানিকে সুরক্ষা দিচ্ছেন খোদ নরেন্দ্র মোদী। अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने क्राइम किया है, और अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने हिंदुस्तान में क्राइम किया है, ब्राइब्स दी हैं। ये सब वहां बोला जा रहा है और प्रधानमंत्री यहां कुछ नहीं कर रहे हैं। और मैं आपको बताता हूं, कुछ नहीं कर सकते। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए, मगर मेन बात है जो किंग पिन है, जो सेंटर है, उसको जेल में जाना चाहिए, अरेस्ट होना चाहिए, और उसका इन्वेस्टिगेशन होना चाहिए, इंटरोगेशन होना चाहिए, पता लगाना चाहिए कि इसके पीछे कौन है। গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক বহু পুরনো। ২০১৪ সালে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে রাহুল গান্ধী বারবার একটাই দাবি করেছেন, মোদীর দৌলতেই দিনে দিনে ফুলে ফেপে উঠেছেন গৌতম আদানি। এই ১৩ বছরে কারুর যদি আচ্ছে দিন এসে থাকে তা হলো গৌতম আদানি। এই আবহেই আমেরিকার বুকে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বিজেপিকে কোণঠাসা করতে রাহুল গান্ধী যখন ফের সরব, তখন বিজেপির পাল্টা দাবি, বরাবরের মতো এবারও মিথ্যাচার করছেন রাহুল গান্ধী। लोकसभा सत्र से पहले ये इनका पुराना ड्रामा है। अब राहुल गांधी जी को देखिएगा, पहले दिन 25 तारीख को पूरा ड्रामा और नौटंकी शुरू कर देंगे। भारतीय जनता पार्टी अपना स्टैंड बड़ा स्पष्ट रखती है। कोर्ट में केस चल रहा है, लॉ विल टेक इट्स ओन कोर्स। वी स्टैंड विद द पीपल ऑफ इंडिया, और इस पर जो भी स्टेटमेंट देना है कंपनी देगी। बेल पे बाहर मां बेटे और जुडिशरी का काम कर रहे हैं। অস্বস্তির মুখে আদানি গোষ্ঠীর তরফে জারি বিবৃতিতে দাবি করা হয়েছে, আমেরিকার বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে আদানি গ্রিনের ডিরেক্টরদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন এবং সংস্থা যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছে। যদিও খোদ মার্কিন প্রশাসনের এই কড়া পদক্ষেপের মুখে আমেরিকার বাজারে আদানি গ্রিন এনার্জির বন্ড ছাড়া স্থগিত করে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ। দেখুন, ভারতবর্ষের রাজনীতি চলে পারসেপশনের ওপর। মোদী সরকারের সঙ্গে আদানির ঘনিষ্ঠ সম্পর্ক, এই পারসেপশন তৈরিতে কিন্তু সব থেকে বড় ভূমিকা নিয়েছেন বিজেপি নেতারাই দিনের পর দিন।
ভাবুন, হিন্ডেনবার্গ সংস্থার রিপোর্টকে ঘিরে যখন দেশ জুড়ে বিতর্ক, তখন প্রতিদিন আদানির হয়ে ব্যাট করতে নামতেন বিজেপির মুখপাত্ররা। অন রেকর্ড বলা হতো যে আদানিকে যারা আক্রমণ করছেন তারা নাকি ভারতের অর্থনীতির ক্ষতি করতে চাইছেন। অর্থাৎ এই রকম ব্যাপারটা যে ভারতের অর্থনীতি আর আদানি গ্রুপ যেন সমার্থক। এমনকি রাজ্য বিজেপির একাধিক নেতা সেই সময় আদানির হয়ে এমন ব্যাট ধরেছিলেন যে মাঝে মাঝে মনে হতো তারা বিজেপির মুখপাত্র নন, আদানির মুখপাত্র। ঠিক এই জায়গা থেকে আজকের অনুষ্ঠান শুরু করব তরুণ জ্যোতি তিওয়ারিকে দিয়ে। তরুণ, এক হচ্ছে আমেরিকায় অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হলো গৌতম আদানির বিরুদ্ধে, কিন্তু যেন কাঠগোড়ায় দাঁড়াতে হচ্ছে বিজেপিকে। আমি যদি বলি যে বিজেপি নেতারাই এইবার নয়, এইবার সম্বিত পাত্র অত্যন্ত সচেতন হয়ে যেটা বলেছেন সেটা গতবার বললে বিজেপির সমস্যা কমতো না। যদি আজকের মতো সেবারও বিজেপি বলতো যে কোর্টে মামলা হচ্ছে, বিচার হচ্ছে, কোম্পানি বুঝে নেবে, এর সঙ্গে বিজেপির কোনো বা কেন্দ্র সরকারের কোনো যোগ নেই, সেবার কিন্তু বলা হয়নি। মানবে না সুমনদা, প্রথমে ক্ল্যারিফাই করে নিই, পেশাগতভাবে আমি একজন আইনজীবী, বিজেপির একজন রাজনৈতিক কর্মী এবং বিজেপির একজন মুখপাত্র, আদানির মুখপাত্র নয়। এই রাহুল গান্ধীর আইনজীবী হিসেবে আদানি এখন তোমার মামলার ভাগ দেয় একদম না। আর এই রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স শুনে আমার মনে পড়ছিল যে মনে হয় 2014 আগে আদানি শিয়ালদা স্টেশনে নিমের দাঁতন বেচত, হয়তো হতে পারে, আমি জানি না। আমি দেখছিলাম টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট এই কেসটা। ঠিক 2021-22 কোন স্টেট, যেখানে যেখানে নামগুলো আছে, ছত্তিশগড় কে ছিল, ভূপেশ বাঘেল। অন্ধ্রপ্রদেশ ওয়াইএসআর এর সরকার, তামিলনাড়ু ডিএমকে, তারপর এতে তামিলনাড়ুতে কে ছিল, ডিএমকে। ওড়িশায় কে ছিল, বিজেডি। আচ্ছা, এখানে বিজেপি কোত্থেকে আসলো? ফার্স্ট। সেকেন্ড, আদানির বিরুদ্ধে প্রচুর অভিযোগ, অবভিয়াসলি থাকা উচিত, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে তার জন্য কোর্ট আছে। হিন্ডেনবার্গ নিয়েও তো কোর্টে গেছিলো, তার রেজাল্টটা কি আমরা জানতে চাই। এটা নিয়েও কোর্টে যাওয়া উচিত আমার মনে হয়। রাহুল গান্ধী দেশের লিডার অফ অপোজিশন, নিশ্চয়ই কোর্টে যাবেন। তো প্রশ্ন হচ্ছে, বিজেপির যে কটা স্টেট আছে সব কটা স্টেট মিলে আদানি কন্ট্রাক্ট পেয়েছিল রাফলি 60,000 crore। সেখানে অনলি রাজস্থানে, তখন কংগ্রেস সরকার ছিল, তারা আদানিকে কন্ট্রাক্ট দিয়েছিল 58,000 crore। এটা মানে ডুয়েল ব্যাপার লাগছে না? মহারাষ্ট্রে তুমি কি এটা বলতে চাইছো যে সব পাখি মাছ খায়? আর দোষ হয় মাছ রাঙায়? শেষ করে দাও। মহারাষ্ট্রে আদানি পোর্ট নিয়ে দেখবে রাহুল গান্ধী প্রচুর কথা বলে, মহারাষ্ট্র নেতারাও কথা বলে। কখন দেওয়া হয়েছিল? মহাবিকাশ আঘাড়ি যখন ছিল। মহাবিকাশ আঘাড়ি কারা চালাচ্ছিল? নিশ্চয়ই সমতা মনে আছে। পশ্চিমবঙ্গের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিছু বলেছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই বলবেন। তাজপুর পোর্ট উইদাউট টেন্ডার আদানি কে দিয়েছিল? বিজেপি তো দেয়নি, কেন্দ্র সরকারও দেয়নি। আর একটা ছবি দেখাচ্ছি সুমনদা, এই ছবিটা নিশ্চয়ই সমদা চেনে। এই যে সুন্দর ছবিটা আছে, রেবন্ত রেড্ডি। কে রেবন্ত রেড্ডি? রেবন্ত রেড্ডিকে হঠাৎ করে 100 কোটি টাকার ডোনেশন আদানি কেন দিতে গেছিল? এই 100 কোটি টাকা ডোনেশন, এই চেক হ্যান্ড ওভার করেছে তারই ফটো এটা। এই 100 কোটি টাকা ডোনেশন দেওয়ার কারণটা কি ছিল? এবার বামপন্থীরাও বাদ যায় না, তারাও কেরালাতে কি হয়েছে, আদানি কি কাজ করেছে না করে তার হিসাবগুলোও আছে। দেখে আমি আবার বলছি, ইস্যু আছে, যদি আদানির বিরুদ্ধে অভিযোগ থাকে কোর্টে যাওয়া উচিত অবভিয়াসলি। কিন্তু যে বিজেপিকে লিঙ্ক করছে তার প্রশ্ন যে মানে যে পার্টিকুলার রাজ্যগুলোর নাম এসছে, রাজ্যগুলো তো কংগ্রেসের সরকার ছিল। রাহুল গান্ধী, আমি স্পেসিফিক্যালি আসবো, কিন্তু তার আগে কে একজন বলেছিলেন না, পুঁজির নাকি রং হয় না। মানে রাজনীতির ঝান্ডার রঙের সঙ্গে পুঁজির রং মিশে গেলে সত্যি রং হয় না। কিন্তু ওটা চমৎকার জায়গা থেকে তরুণ শুরু করলো যে শিয়ালদা স্টেশনে এর আগে কি আদানি নিমের দাঁতন বেচতেন না, কিন্তু একটু আমি তফাৎটা ঠিক কোথা থেকে কোথায় গৌতম আদানি পৌঁছলেন আপনাদের দেখাই। 2001 সালে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন বিশ্বের এই ধনীর তালিকার ধারে কাছে আসা দূরে থাক, আদানি গোষ্ঠীর একমাত্র লিস্টেড সংস্থা, তার বাজার দর মুকেশ আম্বানির সংস্থার 500 ভাগের 1 ভাগ ছিল। এইখান থেকে এটি কোথায় পৌঁছচ্ছেন যে 2022-এর এপ্রিলে বিশ্বের 5ম ধনী ব্যক্তি হয়ে উঠলেন গৌতম আদানি। 2022-এর জুলাইয়ে মাইক্রোসফটের বিল গেটসকে ছাপিয়ে গেলেন। সেপ্টেম্বরে বিশ্বের 3য় ধনী ব্যক্তি হলেন। এই গোটা উত্থানটা কিন্তু গুজরাটে যখন নরেন্দ্র মোদীর সরকার এবং 10 বছরে কেন্দ্রে বিজেপির সরকার, সেই জন্য লিঙ্ক করছে কংগ্রেস, এইটুকু বোঝা গেল। কিন্তু ঠিক উল্টো দিক থেকে সৌম্যর কাছে আসি। সৌম্য, টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট, তরুণ ঠিক বলেছে। জুলাই 21 থেকে ফেব্রুয়ারি 22 হচ্ছে এই যে দুর্নীতির অভিযোগটা উঠছে ঘুষ দেওয়ার, তার সেইখানে 4টে স্টেটে মূলত কেনা বেচা হয়েছে। কি কি প্রকল্পটা আমরা সবাই জানি, সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ, আমলাদের টাকা দেওয়ার অভিযোগ, কোটি কোটি টাকা। 4টে রাজ্য কি কি? ছত্তিশগড়, তখন সেখানে ছিল কংগ্রেসের সরকার। দ্বিতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ, তখন সেখানে ছিল ওয়াইএসআর মানে জগনমোহন রেড্ডির সরকার।
তামিলনাড়ু হচ্ছে তৃতীয় রাজ্য, তখন সেখানে ডিএমকে সরকার, এখনও ইন্ডিয়া জোটের শরিক তারা, এখনও ডিএমকে সরকার চলছে। উড়িষ্যায় বিজেডি নবীনবাবুর সরকার তখন চললো। অর্থাৎ এই 4টে রাজ্যের কেউই কিন্তু এনডিএর শরিক নয়। অর্থাৎ ওই পুরনো বাংলা গোদা প্রবাদটা বলি, সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙা। না, আপনি তো বলতে বলতে আরেকটা ভুলে গেলেন। আপনি এগুলো বলেছেন ঠিক, কাশ্মীর। হ্যাঁ, না তার আগে আরেকটা ভুলে গেছেন। 2004 সালে মুন্দ্রা পোর্টটা যখন ওএনজিসি থেকে নিয়েছিল আর কি, হ্যাঁ, সেটা ভুলে গেছেন আর কি। মুন্দ্রা পোর্টে সেই নিজের জমিটাকে আদানিকে কিভাবে দিয়ে তারপরে ঘুরিয়ে সেটা ওএনজিসির কাছে বিক্রি করা, কত টাকার কাটমানি গেছিল সেদিন 2004 সালে, তখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী। আচ্ছা, ওটা আমি পরে আসছি। আদানি হচ্ছে বিজেপি সরকারের শেল কোম্পানি, এর সিও হচ্ছে এত বড় কথা বলছো, হ্যাঁ, শেল শেল কোম্পানি। কোম্পানি। কেন বলছি তার কারণ মানে through আদানি সুমনদা বিজেপির দেখবেন- টাকা খাটে। হ্যাঁ, কারণ সুমনদা দেখবেন যে অদ্ভুত ব্যাপার, ভারতবর্ষে কোনো শিল্পপতিকে তো দেখা যায় না যে প্রধানমন্ত্রী যাচ্ছেন, তার সঙ্গে প্লেনে যাচ্ছেন, তারপরেই কন্ট্রাক্ট সাইন হচ্ছে আর কি। আবার দেখবেন শিল্পপতি বা আবার পরে যাচ্ছেন, তারপরে কন্ট্রাক্ট সাইন হচ্ছে, প্রধানমন্ত্রী যাওয়ার ঠিক পরেই দেখবেন প্রতিরক্ষা খাতে দেখবেন এই এহেন রত্ন যার বিরুদ্ধে এত অভিযোগ, তাকে 11টা সমুদ্র বন্দর, কয়লার খনি, তারপরে তাকে 8টা বিমানবন্দর দেওয়া হচ্ছে একটার পর একটা। আমি দেখছি একতরফা। আমরা বলছি যে দিল্লিতে বৃষ্টি পড়লে ইউপিএ সরকারের সময় যদি বৃষ্টি পড়তো, পার্লামেন্ট তো হই হল্লা করে দিত, এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, জেপিসি চাই, জেপিসি চাই। তরুণ জ্যোতি এত বড় অ্যাডভোকেট, এত কথা বললো, আদানির আমি অ্যাডভোকেট নয়, অথচ আদানিকে এত কথা বললো। আচ্ছা, তদন্ত আমি যে না খাएंगे না খাউঙ্গা না খানে না, ও আদানিকে ডিফেন্ড করেনি, ও বলেছে আদানি, হ্যাঁ, আমি বলছি। আদানির ব্রিফকেসে শুধু হ্যাঁ। ওদের নয়, সবার হাত ঢুকে এটা আছে। ভালো কথা তো। আমার কথা হচ্ছে অমৃতকাল চলছে তো, এত তো অমৃতকাল চলছে। সুমন না, খাউঙ্গা ভি খানে ভি দুঙ্গা, এখন খাউঙ্গা আর খানে ভি দুঙ্গা। আরে ভাই, একটা জেপিসি চাইছে, জেপিসি করে নাও না। তোমরা তো বৃষ্টির পড়লেও দিল্লিতে বলতে একটা জেপিসি করো, আমরা তো বলছি হ্যাঁ করে নাও একটা জেপিসি, দেখি কত হিম্মত আছে। তখন 36 ইঞ্চি বেড়ি পড়বে, 36 ইঞ্চি না 56 ইঞ্চি। ঠিক, আমার সোমো, কথা কিন্তু হচ্ছে, 36 আচ্ছা, ঘরটা ও যে উত্তরটা বলছে- দিলে না, কংগ্রেসের সরকার না, না, আমি ছিল। যে ওরা যে যখন না, না, এক্স্যাক্টলি এই দুর্নীতির আমি অভিযোগটা বলছি। হয়েছে। ওরা যে বলছে না যে রাজ্য সরকারগুলোর নাম বলছে। আচ্ছা, এসিসিআই কার কি অর্গানাইজেশন নাম কি? এটা কোন সরকারের? SECI, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া। কারা চালায় বলুক তরুণ জ্যোতি। এই কোম্পানি আদানি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কি ডিল হয়েছিল? কেন রাজ্য সরকারগুলোকে বাধ্য করা হয়েছিল বাইপাস করে তাদের কাছ থেকে পাওয়ার কিনতে? মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত, গরিব, না, না, MSME, আমি বলছি আপনাকে তাদের রাজ্য কাছে- বাধ্য কোথায় হলো? ঘুষের বিনিময় হয়েছে। আমি তুমি বলছি, ঠিক এক বলছো, মিনিট, কিন্তু এক বাধ্য মিনিট। কে করেছে? ঘুষের বিনিময় অভিযোগটা- আমলার কাছে, হ্যাঁ। কোন আমলার কাছে রাজ্য বাধ্য হওয়ার কোনো গল্পই নেই এখানে। 2110 কোটি টাকা, এই যে 2110 কোটি টাকার যে ঘাপলা, হ্যাঁ। কেন ইনভেস্টরদের ডার্কে রাখা হলো? আমি জানতে চাইছি। কেন? আমি জানতে Point চাইছি taken, ইনভেস্টরদের point কেন taken। ডার্কে হ্যাঁ, রাখা হলো? উত্তর দিন, ধরুন, হ্যাঁ। উত্তর একটু ক্লোজ করতে দাও হ্যাঁ, ভাই, প্লিজ। close করে নিক। সারা ভারতের একটু বিভিন্ন সুযোগ দেওয়া রাজ্যে উচিত। কোটি কোটি টাকা ইনভেস্টরদের কাছে তুমি ডার্কে রাখলে, তুমি তথ্য গোপন করছো, তুমি তথ্য টট করছো, আর তুমি বলছো তুমি সাধু পুরুষ। আজকে তুমি সারা ভারতবর্ষের যত চোরও আমার, পুলিশও আমার, তাহলে সিইওটা কি প্রধানমন্ত্রী বেশ। চেয়ারে? না, আমি বলছি, আমি আবার বলছি, আমার আদানিকে ডিফেন্ড করার কোনো ইচ্ছা নেই, কিন্তু ইচ্ছা করে নিজেদের এই রেবন্ত রেড্ডিকে দাদা চিনতে পারছেন না কেন আমি আরে বলতে ভাই, পারলাম নরেন্দ্র না। মোদীকে জিজ্ঞাসা করো না, কেন হয় যে 100 Who is টাকা CEO দিল? of this company? 100 এই আদানির টাকা shell দিল first। company-র মালিক কে? Second প্রশ্ন দাদা বলছিলেন এই কিকব্যাকের কথা। দেখো, যাদের হ্যাঁ। ইতিহাস আছে, অগাস্টা ওয়েস্টল্যান্ড, যাদের কিকব্যাকের হিস্ট্রিতে আছে, ফালতু কথা জেলে পড়ো না দেখি, ক্ষমতা থাকলে। জিজাজি, তারা তো এই কথা বলবে। আরে তোমরা তো ক্ষমতা। মুন্ডা বোর্ড নিয়ে কথা হচ্ছিল, হিম্মত 2004 থাকলে জেলে পড়ো। কেন্দ্রীয় সরকার কে ছিল? হিম্মত থাকলে আমরা পড়েছি। স্টেপ নেয়নি। আমাদের সরকারের মন্ত্রীকে জেলে পুরেছি। তোমার হিম্মত আছে? দাদা চিল্লাচ্ছ কেন? তোমার আমি হিম্মত জানি আছে? চোরের মায়ের বড় আরে গলা। আমরা বিরোধী, পারো তো। চোরের আরে মায়ের বড় ক্ষমতা- গলা। দাদা আরে শোনো, ভাই, আচ্ছা, আমাদের আচ্ছা, ক্ষমতা আচ্ছা, আছে, বড় বড় গলা, সেটা রাস্তা। ডেসিবেলে যদি মাপা হয় 10 সেকেন্ড চাই। মারাত্মক হবে। হ্যাঁ, 10 সেকেন্ড চাই। এই এতগুলো কথা বললাম, আমি আবার বললাম, আমি তো হিসাব দিয়ে বললাম। সুমনদা হিসাব পেলুক না, মানে সোমদা হিসাব ফেলুক। আমি বললাম টোটাল কিসের হিসাব? যে কটা স্টেট ছিল, তোমার আদানি এটা গোষ্ঠী, জেপিসি করার হিম্মত নেই পার্লামেন্টে? আদানি গোষ্ঠী 60,000 কোটি টাকার কন্ট্রাক্ট পেয়েছে। আরে তুই পার্লামেন্টে কংগ্রেসের ফেস এত করো না। আপত্তি আদানিকে তোমার নিয়ে, ফেস করো না পার্লামেন্টে। 60,000 কিন্তু কোটি তরুণ, contract একটা দিয়ে বসে আছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে প্রেক্ষিতে তৈরি করে দিলেই হয়। আমি আসবো, কিন্তু তার আগে একেবারে সাধারণ মানুষ, আলাদা করে এই সাধারণ মানুষের অংশে অভিরুদ্ধ আছেন, সেখানে আসবো। কিন্তু আজকে আমরা কি দেখলাম, যে এই 2237 কোটি টাকা ঘুষের নিয়ে যখন গোটা দেশ তোলপাড় হচ্ছে, দেশের রাজনীতি তোলপাড় হচ্ছে, তখন হু হু করে এসবিআই আর LICর
শেয়ারের দর পড়তে থাকলো। প্রচুর সাধারণ মানুষ যাদের বিনিয়োগ আছে, অবসর যারা হয়ে গেছেন, অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেনরা, তাদের কিন্তু ব্লাড প্রেশার ক্রমশ বাড়তে থাকলো। সাধারণ আমানতকারীরা যথেষ্ট চিন্তিত, উদ্বিগ্ন। পরের পর ফোনে আমাদের নিউজ রুম ভেসে গেল। পরের প্রতিবেদন। দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগে বিধ্বস্ত ভারতীয় শেয়ার বাজার। উদ্বেগে কোটি কোটি সাধারণ মানুষ। আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারের গ্রাফ সোজা হুহু করে নিচের দিকে নেমেছে। তবে সব থেকে বেশি আতঙ্ক বাড়িয়েছে মধ্যবিত্তের ভরসা এলআইসি এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শেয়ারের দরে পতন। গৌতম আদানির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ সামনে আসার পর আদানি গোষ্ঠীর সমস্ত সংস্থা মিলিয়ে শেয়ার দর প্রায় 20% পড়েছে। তবে এই খবর শুধু শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের নয়, সাধারণ মধ্যবিত্তের জন্য সমান দুশ্চিন্তার। কারণ সাধারণ মধ্যবিত্তরা টাকা জমানোর জন্য যেসব সংস্থার উপর ভরসা করেন, যেমন এলআইসি বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারাও এই দিন যথেষ্ট ক্ষতির মুখে পড়েছে। আদানি গোষ্ঠীর 7টি সংস্থায় লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসির বিনিয়োগ রয়েছে। 2022 সালের 31শে ডিসেম্বরের হিসাব অনুযায়ী আদানি গোষ্ঠীর সব সংস্থার প্রায় 35,000 কোটি টাকারও বেশি শেয়ার কিনেছে এলআইসি। আদানি গোষ্ঠী ধাক্কা খাওয়ার পর বৃহস্পতিবার একদিনে এলআইসির প্রায় 12,000 কোটি টাকার লোকসান হয়েছে। অর্থাৎ আগামী দিনে আদানি গোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে সাধারণ মানুষ কষ্ট করে এলআইসির মতো যেসব সংস্থায় টাকা রাখেন তারাও ধাক্কা খেতে পারে, আর তাহলে আখেরে বিপদে পড়তে পারে সেই মধ্যবিত্ত। চিন্তার কারণ একটাই, যে পাবলিক সেক্টর ব্যাংক যে লগ্নি করেছে আদানিতে, তাদের যে লসটা সেটা গ্রাহকদের ওপর না আসে, তাদের যেন রানটা না হয়। এবং সেটা যদি হয় তাহলে যারা লগ্নি করে এলআইসির ওপর থাকে তাদের সুদের কোনো কোনো অজুহাতে, আজকে তোমার বেঁচে আছো কি না জানি না, তার জন্য তোমার সুদটা আটকে রাখলাম, তুমি জীবিত আছো কি না, যে লাইফ এটা প্রধানমন্ত্রী বায়ু যোজনাতে এই স্কিমটা নিয়ে আসা, এই প্রবলেমটার জন্যে আমাদের নিশ্চয় একটা চিন্তার কারণ আছে। আদানি বিরুদ্ধে ওঠা অভিযোগের ধাক্কা লেগেছে ব্যাংকগুলিতেও। তার কারণ একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক আদানি গোষ্ঠীকে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। আদানির টাকা ডোবা মানে ব্যাংকের টাকা ফেরত আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। সেই অনিশ্চয়তা থেকে বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির শেয়ার দরের গ্রাফ নিচের দিকে নেমেছে। যেসব ব্যাংক থেকে আদানি গোষ্ঠী ঋণ নিয়েছে সেই তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, আইডিবিআই ব্যাংক, আরইসি, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইয়েস ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিএল ব্যাংক। এর মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা থেকে আদানি গোষ্ঠীর মোট ঋণের অঙ্ক প্রায় 40,000 কোটি টাকা। সাধারণ মানুষ টাকা জমা রাখতে যে এসবিআইয়ের উপর সবচেয়ে বেশি ভরসা করেন, তাদের শেয়ার দর এই দিন প্রায় 5% কমেছে। এছাড়া ব্যাংক অফ বরোদার শেয়ার দর 7%, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ার দর 6%, কানাড়া ব্যাংকের শেয়ার দর প্রায় 5% কমেছে। উদ্বিগ্ন মধ্যবিত্তের প্রশ্ন হলো, আদানির ধাক্কা সামলাতে গিয়ে ব্যাংকগুলি আগামী দিনে ফিক্সড ডিপোজিট বা অন্য সঞ্চয় প্রকল্পে সুদ কমিয়ে দেবে না তো? সাধারণ মানুষ যারা এর মধ্যে ঢুকে পড়েছেন বা যারা ব্যাংকে টাকা রাখছেন, তাদের ব্যাংকগুলো যদি এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায়, হ্যাঁ, প্রাইভেট সেক্টর ব্যাংক হতেই পারে। এখন প্রচুর মানুষ প্রাইভেট সেক্টর ব্যাংকে টাকা জমাচ্ছেন, সঞ্চয় করছেন, পাবলিক সেক্টর ব্যাংকও করছেন। এলআইসি তাদের কিন্তু মানে তাদের হাতে যে মূলধন সেটা কিন্তু কমতে শুরু করবে এবং মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা প্রভূত সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আদানির ধাক্কায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। কষ্ট করে জমানো সঞ্চয় উবে যাবে না তো? কৃষ্ণেন্দু অধিকারী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অর্ণব সাহার কাছে আসবো। অর্ণব, একটা জিনিস আজকে মানতেই হবে, সেটা হচ্ছে সকাল থেকে মোটামুটি তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে সামনে এনে একেবারে আদানির ওপর খড়গহস্ত। এবং এটাও পাশাপাশি মানতে হবে, প্রশান্ত কিশোরের টুইটগুলো সবার আগে তৃণমূল কংগ্রেস আজ জনমানুষের ছড়িয়ে দেয়। আদানির গ্রেফতার এর আগে যখন হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে এলো, তখনও কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদরা আদানির একেবারে সরাসরি গ্রেফতার দাবি করেছিল। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে যে এই আদানিকে, এই গৌতম আদানিকে লাল কার্পেট দিয়ে এই রাজ্যে আমন্ত্রণ জানায় তৃণমূল কংগ্রেস। আমি একদম ডেট ধরে ধরে বলবো। 2021 সালের 2রা ডিসেম্বর গৌতম আদানির সঙ্গে সেই দীর্ঘ মিটিং নবান্নে,
সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সেখানে, মুখ্যমন্ত্রী এবং আদানি। তারপরে বেরিয়ে মুখ্যমন্ত্রী তার সন্তোষ প্রকাশ করলেন যে আদানি এই রাজ্যে নানা রকম, আমি দ্রুত একবার বাইকটা দেখিয়ে নেব যে কি বলেছিলেন, ধন্যবাদ দিয়েছিলেন এবং আপনার অফুরান উদ্যম এবং উদ্যোগ আমাদের উৎসাহিত করবে বলেছিলেন মুখ্যমন্ত্রী। দেখো, Thanks a lot, Mr. Gautam Adani. This is the first time you are attending this, and your lot of enthusiasm will encourage us. আচ্ছা, এইখান থেকে এর পরের অংশটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে 2022-এর বিজয়া সম্মেলনী। সাধারণভাবে বিজয়া সম্মেলনীতে শিল্পপতিরা আসেন, নানা ক্ষেত্রের কৃতীরা আসেন, সৌজন্য বিনিময় এইটুকু। সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার কোনো বিজয়া সম্মেলনী দিন তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণে লেটার অফ ইন্টেন্ট গৌতম পুত্র করণ আদানি এলেন, তার হাতে মুখ্যমন্ত্রী তুলে দিয়েছিলেন। কাট টু একেবারে সরাসরি আরেকটা খুব ইন্টারেস্টিং, আজকে দেখুন 21শে নভেম্বর, আরেকটা 21শে নভেম্বরে চলে যাই কয়েক বছর আগে। গত বছরের 21শে নভেম্বর এই শিল্পপতিদের সামনে তাজপুর প্রসঙ্গে বলতে গিয়ে হঠাৎ মুখ্যমন্ত্রী বললেন আপনারা দরপত্রে অংশ নিতে পারেন। আমরা চমকে উঠলাম যে তাহলে তাজপুরে গৌতম আদানি বা আদানি গোষ্ঠীর যে ইনভেস্টমেন্টটা হওয়ার কথা ছিল হচ্ছে না। যদি না হয়ে থাকে তবেই তো মুখ্যমন্ত্রী অন্যদের বলতে পারেন যে দরপত্রে অংশ নিতে পারেন। আমরা এইখানে গত বছর 21শে নভেম্বর আজকের দিনে ঠিক এক বছর আগে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? Proposed first deep seaport at Tajpur. That is ready. You can participate the tender. আবার অর্ণবের কাছে আসবে। অর্ণব, নিঃসন্দেহে আপনি বলতে পারেন যে এটা তো কেউ জানতো না, তার বিরুদ্ধে এই অভিযোগ ইত্যাদি উঠবে, কিন্তু এই ঘুষের গোটা টাইম লাইনটা লক্ষ্য করুন, হুবহু মিলে যাচ্ছে। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা থাকবে সেটা স্বচ্ছতা নিয়ে। গৌতম আদানি কবে এলেন, কেন হঠাৎ বিজয়া সম্মেলনীতে লেটার অফ ইন্টেন্ট তার হাতে দেওয়া হলো এবং তাতে তিনি স্বাক্ষর করলেন, কবে চলে গেলেন সেটাও রাজ্যের মানুষ আজ অবধি পরিষ্কার জানতে পারল না। আমি প্রথমেই বলবো সুমনদা, সেটা হচ্ছে যে আজকের ভারতবর্ষের প্রেক্ষিতে যারা সবচেয়ে বড় শিল্পপতি, সেই শিল্পপতিদের মধ্যে থেকেই তো গিভেন অপশানগুলোর মধ্যে থেকেই তো নিয়ে আসতে হবে যদি ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হয়। তো সেই অর্থে 2021 আপনি যেটা বললেন টাইম লাইন দেখিয়ে, 2022 যেটা বললেন, তারপর 2023-এ বিজিবিএস মানে আমাদের এখানকার যে গ্লোবাল সামিট, সেই গ্লোবাল সামিটে উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী বললেন যে আমরা দরপত্র খুলে দিচ্ছি। তার মানে বোঝা গেল যে এখানে আদানি ইনভেস্ট করতে চাইছেন না। তো কেন ইনভেস্ট করতে চাইছেন না সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং যারা অন্তর্তদন্তমূলক কাজকর্ম করেন, সাংবাদিকতা করেন, তারা প্রচুর লেখা লিখেছেন, সেগুলো সবই ইন্টারনেটে পাওয়া যায়। আমি আজকে দেখছিলাম যে তার মধ্যে বেশ কিছু তথ্য আমি আসছে। সংবাদ মাধ্যম দেখবই না, আমি দেখবো যে রাজ্য সরকার অ্যানাউন্স কি করছে। আমরা শশী পাঁজাকে, আমি বাড়তি সময় দেবো আপনাকে, শশী পাঁজাকে জিজ্ঞেস করেছিলাম। শশী পাঁজা বলেন যে তাজপুর বন্দর নির্মাণের প্রাথমিক লেটার অফ ইন্টেন্ট সর্বোচ্চ দর হাঁকা আদানি গ্রুপের নাম করে সংস্থাকে দেয়া হয়েছিল। তারপর কেন্দ্র সংস্থার 4টি মন্ত্রক সে বিষয়ে ছাড়পত্র চাওয়া হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু আদানিরা আছে না নেই এই শব্দটাই তিনি ক্লিয়ারলি উচ্চারণ করতে পারেন না। মানে বাংলার মানুষ এই স্বচ্ছতা তো সরকারের কাছে এক্সপেক্ট করে যে তাজপুরে আদানিরা আছেন না নেই, এটা এখনো সামনে আসে না। যখন উনি ওখানে দরপত্র চাওয়ার কথা বলছেন তখন এটা আন্দাজ করে নেওয়া যেতে পারে যে আদানি হয়তো ওখানে নেই, অন্য কোনো সংস্থা আসুক, এটাই চাওয়া হচ্ছে। ওইখানে যে কথাগুলো এসেছিল তার মধ্যে একটা প্রথম কথা মুখ্যমন্ত্রী এবং সরকারের তরফ থেকে বারবার করে বলা হয়েছিল, ডাইরেক্ট যে এমপ্লয়মেন্ট হবে সেটা 25,000 এমপ্লয়মেন্ট হবে, ইনডাইরেক্ট যে এমপ্লয়মেন্ট হবে সেটা 1 লক্ষ এমপ্লয়মেন্ট হবে। শোনা যায় যে এখানে যে এই যে লেবার ইনসেন্টিভ যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আদানির আপত্তি ছিল। তার কারণ এত বেশি সংখ্যক লোককে কাজ দিতে হবে, কারণ এই যে ক্রনিপুঁজির চেহারাটাই হচ্ছে যত কম সংখ্যক মানুষকে কাজ দেবো এবং যত বেশি সংখ্যক মানুষকে আমি মুনাফা নিয়ে আসবো। বুঝলাম অন্য, কিন্তু আমি আর আপনি কেন চর্চাটা করব শোনা যায় এর ভিত্তিতে? আমি বলছি সরকার নির্বাচিত সরকার কেন জানাবে না মানুষকে? সরকার নির্বাচিত শোনা যায় অন্তর্তদন্তমূলক সাংবাদিকতা, এই নিয়ে অর্থনীতির আলোচনা হয় নাকি? ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে ওখানে NH 116B যেখানে যে লম্বা রাস্তা, সেইখানে প্রচুর এনক্রোচমেন্ট ছিল, সেখান থেকে সেগুলোকে এভিকশন করতে হবে, তুলতে হবে। তো এই জায়গা থেকে একদম যখন 11 সালে আমাদের তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব পরিষ্কার কতগুলো নীতি ছিল। পরিষ্কার করে উনি বলেছিলেন যে জোর করে গায়ের জোরে জমি নেব না। উনি পরিষ্কার করে সেই সময় এসিজেকের বিরুদ্ধেও কথা বলেছিলেন। এখন এতদিন ধরে চলতে 10 বছর 11 বছর চলতে, তাহলে আপনি বলছেন আদানির বিরুদ্ধে এই অবস্থান বদলটা তাজপুরে ইনভেস্টমেন্ট নিয়ে এখানে দ্বিধাদ্বন্দ্বের ফলস্বরূপ? দ্বিধাদ্বন্দ্ব না, নীতি একদম সরকারের যে নীতি, সেই নীতির
পদ্ধতির সঙ্গে কোথাও একটা কনফ্লিক্ট হচ্ছে। আদানি যে পদ্ধতিতে ব্যবসা করতে চাইছেন সেই পদ্ধতিতে ব্যবসা করার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের যে রাস্তাকে তৈরি করার চেষ্টা করছেন বা তার যে মডেল, সেই মডেলের কোথাও একটা কনফ্লিক্ট হচ্ছে। উনি কখনোই হাঁসদেও করতে দেবেন না পশ্চিমবঙ্গে। হাঁসদেওতে এই মুহূর্তে চলছে, এত বড় আন্দোলন চলছে, ওখানে প্রায় 1.5 লক্ষ একর বনাঞ্চল, সেই বনাঞ্চল লুট হচ্ছে। আপনি লাদাখ থেকে আরম্ভ করে যদি দেখেন একবার নিকোবর পর্যন্ত, ওদিকে অরুণাচল থেকে আরম্ভ করে হাসদেও পর্যন্ত, আমি বলছি গোটা ভারতবর্ষে কাওয়ারিয়া পথ, কিন্তু লেটার অফ ইন্টেন্ট বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা তো আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, ভিত্তিতেই সই হওয়ার কথা। সেটা তো মানতে চাইছেন না তারা। ছোটবেলা না, আমি বলছি এইখানেই পার্থক্য বিজেপি সরকারের সঙ্গে একটা ছেলে ছিল রাজা বলে, নাম করেই বলছি, বন্ধু বান্ধব, তো হঠাৎ করে বলে উঠলো নেতাজির মৃত্যুটা কিন্তু রহস্য হয়ে গেল, আমরা কনটেক্সট বুঝতে পারিনি। ঠিক সেরকমই এখন কনটেক্সট ঠিক বুঝতে পারলাম না। দেখো, LOI লেটার অফ ইন্টেন্ট একটা নন বাইন্ডিং ডকুমেন্ট, কিন্তু যাই হোক এত বড় একটা পোর্ট হচ্ছে, এত ডিপ সি পোর্ট, সেন্ট্রাল গভর্নমেন্টে প্রায় 50,000 crore ইনভেস্টমেন্ট থাকবে, রাজ্যের ইনভেস্টমেন্ট থাকবে, এত কিছু জব ক্রিয়েট হবে, তাহলে গ্লোবাল টেন্ডার হবে না সুমনদা? এই বিজিবি এটা অদ্ভুত জিনিস, পাবলিকের টাকা একটা মহোৎসব। এই যবে থেকে শুরু হয়েছে সেখানে খালি মৌ হয়, MOU, এবং সেই MOUগুলো মৌমাছি হয়ে কোথায় উড়ে চলে যায়। 25 লাখ কোটি টাকার ইনভেস্টমেন্ট তো মানে হয়ে গেছে যা হিসাবে, যদি দেখা যায় তা প্রত্যেক বাড়ি থেকে ডেকে ডেকে বলবো আয় খুকু আয় তোকে চাকরি দেবো, চাকরিগুলো যায় কোথায়? নাটক হয় এগুলো। না না, চাকরি তো আমি তো আপনাকে আপনি যে ব্রিফ নিচ্ছেন তখন থেকে বারবার বলছেন যে আমি আদানির হয়ে বলছি না, কিন্তু আসলে আপনি আদানির হয়ে বলছেন। পশ্চিমবঙ্গের কেন কথা আপনার বলছি। গায়ে তো লাগে? আদানি তো আদানিকে নিয়ে পাবে। আপনার গায়ে লাগে কেন? আপনি কেন গায়ে দেন আদানিকে নিয়ে? আদানি ডুবলে বিজেপিও ডুবে যাবে। আদানির যে মুনাফা, সেই মুনাফার সঙ্গে আমার সম্পর্ক নেই। 2014 সালে আদানির যে র্যাঙ্ক ছিল 619। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে আপনারা দরপত্র খুলে দিয়েছি, তখন এক সেকেন্ড আমি তথ্যের খাতিরে দর্শকদের সামনে রাখতে চাইবো শশী পাঁজা, তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর কথা অনুসারেই আমি বলেছি। ঠিক কি বলেছিলেন শশীদি? যে একটা প্রভিশনাল LOI দেওয়া হয়েছিল তাদেরকে তাজপুরে পোর্টের জন্য, যে পারমিশনগুলো দরকার হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, শিপিং থেকে, হোম অ্যাফেয়ার্স, ডিফেন্স থেকে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে, এই পারমিশনসগুলো, এই কাজগুলো চলছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা কন্ডিশনাল সিকিউরিটি ক্লিয়ারেন্স দিয়েছে এবং কিছু অবজারভেশনস করেছি। সেই অবজারভেশনসে আমরা রাজ্য সরকার পক্ষ থেকে এবং আদানি গ্রুপ এটা নিয়ে আমরা কাজ করছি, কিছু ক্ল্যারিফিকেশনস আমরা চেয়ে নিচ্ছি এবং সুতরাং এই কমিউনিকেশনসগুলো এখন চলছে। আমি অনারেবল চিফ মিনিস্টারের পক্ষ থেকেই বলছি, এই স্টেটমেন্টটা MS আদানি গ্রুপ এবং স্টেট গভর্নমেন্ট এটা নিয়ে ক্লারিফিকেশনস এবং ডায়লগ চলছে। হ্যাঁ, খুব কথাবার্তা চলছে আমাদের। দেখুন, কমিউনিকেশন চলছে, ডায়ালগ চলছে, এইটা আর দরপত্র খোলা আছে, আপনারা দরপত্র দিন, প্রজেক্ট ওপেন, এই দুটোর মধ্যে তো মেলানো যাচ্ছে না, যার ফলে এই স্বচ্ছতার প্রশ্নটা উঠলো। তবে দেখুন, কেউ বলতেই পারেন যে মানবিক সম্পর্কে যদি ওঠানামা থাকে তাহলে সরকার আর শিল্পপতির সম্পর্কেও তো ওঠানামা থাকতে পারে। আর এক্স্যাক্টলি তৃণমূল সরকারের সঙ্গে গৌতম আদানি এবং তার গ্রুপের সম্পর্কে হ্যাঁ এই কবছরে যথেষ্ট ওঠানামা ছিল। দেখুন, अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। सब एक साथ हैं, इंडिया अलायंस एक साथ है और सिस्टमैटिकली काम हो रहा है, तो पार्लियामेंट में भी हम एक साथ रहेंगे। সরকারি আধিকারিকদের ঘুষের অভিযোগের প্রেক্ষিতে শিল্পপতি গৌতম আদানির গ্রেফতারি দাবি করেছেন রাহুল গান্ধী। সেই সঙ্গে তিনি দাবি করেছেন ইন্ডিয়া জোট একসঙ্গে আছে। বৃহস্পতিবার আদানি ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে তৃণমূলও। প্রধানমন্ত্রীকে বিবৃতি দিয়ে প্রকাশ্যে বলা উচিত এই এত বড় অভিযোগ ভারত সরকার কিভাবে দেখছে, বিদেশে বা দেশে যা যা অভিযোগ আছে সেগুলো ভারত সরকার, কেন্দ্রীয় সরকার কি তদন্ত, কি খতিয়ে দেখার ব্যবস্থা করছে। গত বছর হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ সামনে আসার পরও কংগ্রেসের নেতৃত্বে গোটা বিরোধী শিবির একযোগে আদানির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে। তখনও কংগ্রেস সহ বাকি বিরোধীদের থেকে কিছুটা দূরত্ব রেখেই আদানির বিরুদ্ধে সরব হয় তৃণমূলও। এমনকি গৌতম আদানির গ্রেফতারি অবধি দাবি করেন তৃণমূল সাংসদরা। Why the enforcement department is not initiating proceeding against the Adani group of industries and against the LIC? Only against the opposition political leaders you will initiate the proceeding. This is a fit case where the
SEBI should ED should be initiated, and the chairmen of all this organization should be arrested immediately. আদানি ইস্যুতে সংসদের ভেতরে বাইরে লাগাতার সরব ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে তীক্ষ্ণ আক্রমণ শানিয়ে গেছেন তিনি। সেবি নিজে বলেছে যে আদানি এন্টারপ্রাইজের আসল মালিককে আমরা জানি না। সেরকম একটা সংস্থাকে দেশের প্রত্যেকটা পোর্টস, প্রত্যেকটা বিমানবন্দর, প্রত্যেকটা বন্দর তোমরা MHA ক্লিয়ারেন্স দিয়ে তুলে দিয়েছ। সবাই আমরা সরব আদানির বিরুদ্ধে। এখন একদিকে হচ্ছে আদানি মোদি, একদিকে হচ্ছে আমরা। তো আদানি আর মোদি তো একই, আদানি আর মোদি তো এক, তাদের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই। ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্কে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের পর দাবি করা হয়েছিল আদানি ইস্যুতে সরব মহুয়ার মুখ বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অনেকে মনে করিয়ে দিচ্ছেন তৃণমূলের এই আদানি বিরোধিতা রাহুল গান্ধীর মতো ধারাবাহিক বা কংগ্রেসের মতো কট্টর নয়, বরং এই অম্ল সম্পর্ক কয়েক বছর আগেও বেশ মধুরই ছিল। পূর্ব মেদিনীপুরের তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2021 সালের 2 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন গৌতম আদানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আনন্দিত। বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র ও পশ্চিমবঙ্গের অসাধারণ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। 2022 এপ্রিল মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। এরপর সে বছর বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে দেখা যায় নরেন্দ্র মোদীর রাজ্যের এই শিল্পপতিকে। 2022 সালে রাজ্য সরকারের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের লেটার অফ ইন্টেন্ট তুলে দেন মুখ্যমন্ত্রী। হিন্ডেনবার্গ কাণ্ড সামনে আসার পর সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে। আদানিরা গোপনে আসে এবং নবান্নে গোপন মিটিং হয়, 8-10টার সময়ের মতন, প্রকাশ্য নয়। ভেতরে ভেতরে অন্দর মে কুছ গন্ধা বাত হয়, না বুঝবার কোনো কারণ নেই। তৃণমূলের এই ডবল স্ট্যান্ডার্ড নীতি তাদের ত্যাগ করতে হবে। আদানিরা যে খারাপ কাজ করে এটা তো কারুর আর জানার বাকি নেই। তারপরেও আদানিদের জায়গা দিয়ে দেওয়া মানেই এটা বোঝা যায় যে পশ্চিমবাংলার ক্ষেত্রেও তারা যে জালিয়াতি করবে না কে বলতে পারে। নরেন্দ্র মোদী রাজ্যের শিল্পপতির বিরুদ্ধে ঘুষের অভিযোগ ওঠার পর তা নিয়ে তোলপাড় পড়েছে বঙ্গ রাজনীতিতেও। শিবাশিস মৌলিক ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ইন্দ্রজিতের কাছে আসবো। ইন্দ্রজিৎ, এই যে রাজ্যগুলোর নাম, তার মধ্যে দুটো রাজ্যে একেবারে পরিষ্কার কংগ্রেস এবং ডিএমকে, যারা ইন্ডিয়া জোটের শরিক, তারা ক্ষমতায় ছিল। তোমরা কি দাবি তুলবে যে নিঃসন্দেহে এটা বলতে হবে ইন্ডিয়া জোটের সব শরিককে যে এদের বিরুদ্ধেও সমানভাবে তদন্ত হোক, একই অপরাধে অপরাধী যদি বা একই অভিযোগে অভিযুক্ত, এইভাবে বলাই ভালো? আমাদের পার্টি পলিট গ্রুপ অলরেডি আজ স্টেটমেন্ট করেছে, নির্দিষ্টভাবে তদন্ত করে যাদের দোষী তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং বিজেপি সরকারকে দায়িত্ব নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের হিসাবে যে এইগুলোর তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে এবং যে করাপশন হয়েছে সেই করাপশনগুলোকে কোনো যা অফিসার বা যারা যুক্ত হচ্ছে তাদেরকে শাস্তি দিতে হবে। এটা আমাদের করাপশন হয়েছে বলছো? হ্যাঁ, করাপশন হয়েছে। তো তাহলে এই করাপশনে তো কংগ্রেস ডিএমকেও যুক্ত, যাদের সঙ্গে হয়েছে না। আমার এটা তো করাপশন ইজ করাপশন, এটা ওপেন হয়েছে, এটা নিয়ে আমাদের কোনো রাগ ঢাক নেই। দ্বিতীয় কথা আমরা যেটা বলছি যে নীতিগত, ইন্টারেস্টিংলি এনডিএ আর ইন্ডিয়া জোট সমানভাবে যুক্ত, তাহলে এই অভিযোগে দেখা যাচ্ছে করাপশনের টোটাল এটাতে তো মানে বিজেপি যেভাবে প্রমোট করেছে এবং সেই হিসেবে কোন স্টেট গভর্নমেন্টের কোন জায়গায় যদি করাপশন হয়ে থাকে, কোন জায়গায় নয়, আদানিকে যেরকম যেটা করতে হবে সেরকম সেই রাস্তায় আমাদের চিফ মিনিস্টারকেও যেটা করতে হবে। আমাদের পার্টি পলিট ব্যুরো স্টেটমেন্টে একদম স্ট্রেট ওয়েতে বলা হয়েছে যে করাপশনের তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে, স্টেট। দ্বিতীয় কথা আমি যেটা বলবো যে আজকে দেখুন সবচেয়ে বিপদে পড়েছে সাধারণ মানুষ, এলআইসি থেকে শুরু করে এসবিআই, এইটা তাদের শেয়ার পড়ছে। আমাদের পার্টির একদম প্রথম থেকে স্ট্যান্ড যে এই যে এলআইসি এবং এসবিআই এর টাকা শেয়ার বাজারে খাটানো যাবে না। আমাদের সংসদে যেটুকু ক্ষমতা আছে আমরা জোর গলায় বলেছি, রাস্তায় নেমে লড়াই করি, ধর্মঘট করেছি একাধিক এই দাবিতে। তৃতীয় কথা হচ্ছে আমাদের পার্টির একদম এই যে জেসিপির কথা উঠলো, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, বিকাশ ভট্টাচার্য অলরেডি দাবি করে দিয়েছে এটা। 3 নম্বর কথা, যে 4 নম্বর কথা যেটা আছে, আমরা এটা বলছি যে বামপন্থীদের মানে প্রথম থেকেই কথা হচ্ছে যে ব্যাংক পুঁজি এবং কর্পোরেট পুঁজি এই দুটো এক হয়ে যে ফিনান্স ক্যাপিটাল হয়েছে এবং তার ভারতবর্ষের এই মুহূর্তে নেচার হচ্ছে ধান্দার ধনতন্ত্র, লুটের ধনতন্ত্র। এবং দেখবেন আপনি এই লুটের ধনতন্ত্রে আদানি গোষ্ঠীরা সবচেয়ে বেশি গিয়ে প্রাকৃতিক সম্পদে, সৌর বিদ্যুৎ থেকে শুরু করে কয়লা খনি থেকে শুরু করে সব জায়গায় লুটের রাজত্ব চলছে এবং মানে প্রিমিটিভ অ্যাকোমোডেশন অফ দ্য ক্যাপিটাল যেটা হচ্ছে আদানিদের সাথে হয়েছে। এবং 2014 মানে আপনিও বললেন যে 2001 সালে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হওয়া থেকে
থেকে আজকের এই যে 23-24 বছরে সবচেয়ে বেশি হয়েছে। আর একটা কথা, এই যে ধান্দার ধনতন্ত্রের সবচেয়ে বড় যেটা আমরা মানে পলিটিক্যালি রেগুলারলি বলি, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে দুটো ধরনের, একটা ইন্ডাস্ট্রিয়াল যারা প্রোডাকশন করে আর একটা ইন্ডাস্ট্রিয়াল যারা লুট করে, শেয়ার বাজারের থেকে ফাটকা পুঁজির যে চরিত্র, আদানিদের এটাই ফাটকা পুঁজির চরিত্র, যেটা ভারতবর্ষের কোনো উৎপাদন ব্যবস্থার সাথে নতুন করে যুক্ত হয় না, শুধু ফাটকা পুঁজিতে মানুষের সম্পদকে লুট করা, জাতীয় সম্পদকে লুট করে। এটা বিজেপির বিরুদ্ধে আজকে সবচেয়ে বড় অভিযোগ তারা হচ্ছে এটা। না, দাদাকে খুব অত্যন্ত ভালোবাসি আমি, অত্যন্ত শ্রদ্ধেয়, পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট হতে পারে। দেখো, একমাত্র বামপন্থ মানে লেফট ফ্রন্ট সেরকম একটা দল যারা দেখিয়েছিল যে একটা পলিটিক্যাল পার্টি একটা পলিটিক্যাল পার্টিকে ডোনেট করে, যার কাছে অ্যালিগেশন না ডিএমকে তামিলনাড়ু, সে তামিলনাড়ু ডিএম এই সিপিএমকে মোট 35 কোটি টাকা তোমরা মোট 35 কোটি আদানির কাছ থেকে কত টাকা ইলেকট্রল বন্ড কিনেছো, আদানি কত টাকা ইলেকট্রল বন্ড দিয়েছে, এটা তো বলতে হবে। 20,000 কোটি টাকা বলছে আদানির বিরুদ্ধে এত অভিযোগ। কিন্তু একটা তরুণ, তোমাকেও মানতে হবে যে তিরুবন্তপুরম পোর্ট যখন তোমাদের নরেন্দ্র মোদীর সরকার এয়ারপোর্টটা তুলে দিল আদানির হাতে, তখন লিখিতভাবে কেরলের বামপন্থী মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে প্রতিবাদ করেছিল যে লাভজনক এয়ারপোর্ট আপনি এইভাবে তুলে দিতে পারেন না তিরুবন্তপুরম। পুরো ডিজিএসআই টা বিক্রি করে দাও। পোর্টটা কি হলো? না তোমাদের এয়ারপোর্টের কথা বলছি, আমার কথা হচ্ছে তোমরা এরাই কি ঘুষের টাকার ভাগ নিয়েছিল ডিএমকে কাছ থেকে। ভাগাভাগি মানে হিস্সার কথাটা আমরা পরে আসবো, কিন্তু আপাতত পোর্ট এবং এয়ারপোর্ট বাদ দিন, এই বিতর্কে রাজনৈতিকভাবে টেম্পো ঢুকে পড়েছিল, মনে আছে তো? কাহানি মে টুইস্ট যদি কোথাও থাকে, তাহলে যখন কংগ্রেস নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই আদানি আম্বানির সঙ্গে তাদের সখ্যতা ইত্যাদি নিয়ে আক্রমণ শানাচ্ছিল, তখন জনসভা থেকে স্বয়ং প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন আদানি থেকে টেম্পো ভর্তি কালো টাকা গেছে কংগ্রেসের অ্যাকাউন্টে। আর তারপর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, রাহুল গান্ধী সম্ভবত কোনো এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলেন, টেম্পো দেখে একটা কটাক্ষ ছুঁড়ে দেন। আমি পাশাপাশি দুটোই দেখাবো, খুব ইন্টারেস্টিং। মানে এমনি ভারতবর্ষে লোকসভা নির্বাচন অত্যন্ত চিত্তাকর্ষক, আর চিত্তাকর্ষক আরও হয়ে যায়, আরেকটা মাত্রা যোগ হয়ে যায় যখন টেম্পো ভর্তি টাকা। রূপক অর্থে কল্পনা করুন, মানে এইরকম ছবি কিন্তু হিন্দি ফিল্মেও কম দেখা যায়। দেখুন, গত বছর গোড়ার দিকে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টে আদানিদের শেয়ার দুর্নীতির অভিযোগে মহা শোরগোল পড়ে যায়। আর এবছর বছর শেষে সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে সরকারি আধিকারিকদের প্রায় 2000 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ফের শিরোনামে ধনকুবের গৌতম আদানি। গত বছর 24শে জানুয়ারি প্রকাশ্যে আসে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের বিস্ফোরক রিপোর্ট। রিপোর্টে শিল্পপতি গৌতম আদানির গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের মারাত্মক অভিযোগ করা হয়, যার জেরে কেঁপে যায় দেশের রাজনীতি। ধস নামে আদানির শেয়ারে। গত 10 বছর ধরে রাহুল গান্ধী লাগাতার নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানির ঘনিষ্ঠতার অভিযোগ তুলছেন। রাজপথ থেকে সংসদ, সভা থেকে সাংবাদিক বৈঠক, রাহুল গান্ধী বারবার একটাই অভিযোগ করেন, বন্দর, বিমানবন্দর, খনি, দেশের যাবতীয় সম্পদ আদানির হাতে তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদী। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর লাগাতার আক্রমণে নামেন রাহুল গান্ধী। ইঙ্গিতপূর্ণভাবে গত লোকসভা নির্বাচনে যখন রাহুল লাগাতার মোদী আদানিকে একযোগে আক্রমণ করছিলেন, তখন হঠাৎই প্রথমবার এই নিয়ে মুখ খুলে পাল্টা রাহুলের সঙ্গে দুই শিল্পপতির সম্পর্ক আছে কিনা সেই প্রশ্ন ছুড়ে দেন মোদী। काले धन के कितने बोरे भर करके रुपये मारे हैं? क्या टेम्पो भर करके नोटे कांग्रेस के लिए पहुंची है? क्या सौदा हुआ है? आपने रातों रात अंबानी, अडानी इनको गाली देना बंद कर दिया। जरूर दाल में कुछ काला है। नमस्कार मोदी जी, थोड़ा सा घबरा गए क्या? नॉर्मली आप बंद कमरों में अदानी जी, अंबानी जी की बात करते हो, पहली बार आपने पब्लिक में अदानी, अंबानी बोला। और आपको यह भी मालूम कि ये टेम्पो में पैसा देते हैं, क्या ये आपका पर्सनल एक्सपीरियंस है क्या? एक काम कीजिए, सीबीआई को इनके पास भेजिए ना, पूरी जानकारी करिए, इंक्वायरी कराइए, जल्दी से जल्दी कराइए, डराइए मत मोदी जी। এরপর নরেন্দ্র মোদীকে টেম্পোর জবাব দিতে অভিনব পথ নেন রাহুল। वीडियो लीजिए टेम्पो का, इसका टेम्पो वाले एयरपोर्ट का। So 7 airports like this for 50 years they handed over, just like that, billions of dollars. I was wondering how many tempos it required to do this thing at such a tempo. I mean, these are questions the Prime Minister of India has got to answer. Look up there, look up there.
Adani Defense and Aerospace helping build a secure nation. Also getting airports for free. You're at it. ये एयरपोर्ट्स का भी पता लगाइए, कासा एयरलाइन का भी पता लगा लीजिए ये है किसका. इंक्वायरी इसकी भी कर लीजिए प्लीज. थैंक यू. আম্বানি আদানির সঙ্গে মোদির সম্পর্ক নিয়ে সংসদে দাঁড়িয়েও কটাক্ষ করেন তিনি। इनका इंडिकेशन कैसे दूं मैं सर? नाम नहीं लेने हो तो कोई और तरीका दे दीजिए सर. सर A1 A2 चलेगा सर. ये जो लोग, ये दो लोग हैं सर, ये हिंदुस्तान के इंफ्रास्ट्रक्चर को, बिजनेस को कंट्रोल करते हैं सर. সম্প্রতি মহারাষ্ট্র নির্বাচনের প্রচারেও সিন্দুক দেখিয়ে কটাক্ষ ছুড়ে দেন রাহুল। एक है तो सेफ है, ये नरेंद्र मोदी जी की महाराष्ट्र सरकार की स्ट्रेटजी है, हम आपको ये दिखाना चाह रहे हैं. ये देखिए, एक है तो सेफ है और अदानी जी एक साथ खड़े हैं, एक है तो सेफ है. এই দিন রাহুল গান্ধীর আক্রমণের পাল্টা তাকে কড়া জবাব দিয়েছে বিজেপিও। राहुल जी ने आज बार बार कहा मोदी जी की क्रेडिबिलिटी खत्म हो गई। मोदी जी आज से क्रेडिबल नहीं रहे। अडानी के पीछे मोदी जी खड़े हैं, इसलिए आज से उनकी क्रेडिबिलिटी ग्लोबल स्तर पे खत्म हो गई। दूसरे देश में आज हाईएस्ट सिविलियन अवार्ड उन्हें दिया जा रहा है। यह है मोदी की क्रेडिबिलिटी। इंडिया हाईजैक हो गया था। गांधी परिवार, ये नकली गांधी परिवार उसके हाईजैकर थे। बेल पे बाहर मां बेटे और जुडिशरी का काम कर रहे हैं। আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার জেরে বিদেশের মাটিতে আরো ধাক্কা খেলেন গৌতম আদানি। কেনিয়ার প্রধান বিমানবন্দরের দায়িত্ব আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া রদ করলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বিদ্যুৎ পরিবহনকারী লাইন নির্মাণের জন্য আদানি গোষ্ঠীর সংস্থার সঙ্গে 736 মিলিয়ন মার্কিন ডলারের যে চুক্তি কেনিয়ার বিদ্যুৎ মন্ত্রক করেছিল তাও বাতিল করল তারা। এবিপি আনন্দ। দেখুন 736 মিলিয়ন মার্কিন ডলারের যে কেনিয়ার বিপুল প্রজেক্ট সেইটা বাতিল হয়ে গেল 2 ঘন্টা আগে। কিন্তু এখান থেকে একেবারে আমরা সাধারণ মানুষের ছোট্ট পুঁজির কথায় ফিরবো অর্থনীতিবিদ অভিরূপ সরকারের কাছে। অভিরূপদা, গৌতম আদানির এর আগে হিন্ডেনবার্গে আমরা দেখেছি যখন এই বিতর্ক ছিল, রিপোর্ট সামনে এলো, তার কোম্পানির শেয়ার নোজ ড্রাইভ দিয়েছে। এখানেও সেটা আজকে শুরু হয়েছে। সেটা বড় কিছু নয়, নতুন কিছু নয়। আশঙ্কা যেখানে সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। অভিযোগ যে কোনো বাছবিচার না করে রাজনৈতিক বাধ্যবাধকতায় ঢেলে আদানির কোম্পানিগুলোকে ঋণ দিতে বাধ্য হয়েছে। লক্ষ্য করে দেখবেন যে কটা ব্যাংকের নাম আসছে সেই ব্যাংকগুলোর আজকে শেয়ার একেবারে ডুবতে বসেছে। আদানি ডুবলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ডুববে, এটা পারসেপশন না সত্যি? এই জন্য আরও বিশেষ করে জানতে চাই, আমি শুরুতেই যেটা বললাম, প্রচুর আমজনতা, অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেনরা ফোন করে জানতে চাইছেন যে সত্যি সত্যি এই আশঙ্কা এমন চেপে বসেছে মানুষের মনে, এই আশঙ্কা কি অকারণ নাকি এর সত্যি কোনো বাস্তবতা আছে? দেখুন, সাধারণ মধ্যবিত্ত, বিশেষ করে সিনিয়র সিটিজেন, আমি নিজেও একজন তার মধ্যে, এদের আশঙ্কার কারণ আছে। ব্যাপারটা একটু গুছিয়ে বলি। হ্যাঁ, ঘুষ নেওয়ার অভিযোগ উঠল, তার ফলে আমেরিকা থেকে অভিযোগ করা হলো যে মিথ্যে কথা বলে আদানিরা আমেরিকার ক্যাপিটাল মার্কেট থেকে টাকা তুলেছেন। সেটা বন্ধ হলো। যে মুহূর্তে বন্ধ হলো সেই মুহূর্তে আমাদের স্টক মার্কেটে যে ক্যাপিটাল ইনফ্লোটা হয় সেটাও বন্ধ হয়ে গেল, সেটাও কমে গেল। তার ফলে আমাদের শেয়ার বাজার পড়তে আরম্ভ করলো। এখন দুভাবে মধ্যবিত্তরা অ্যাফেক্টেড হচ্ছেন। এক নম্বর হচ্ছে যে আজকাল যেহেতু ব্যাংকের সুদ অনেক কমে এসছে এবং ইনফ্লেশন অনেক বেশি, সাধারণ মধ্যবিত্ত, বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত, তাদের কিছু টাকা মিউচুয়াল ফান্ডে রাখতে হয় একদম। এবং শেয়ার বাজার পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা অ্যাফেক্টেড হচ্ছেন মিউচুয়াল ফান্ডে, মানে মিউচুয়াল ফান্ডের পতনের জন্য। এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে আদানি গোষ্ঠীর একটা বিশেষ দিক হচ্ছে যেটাকে আমরা ডেট ইকুইটি রেশিও বলি। একটা ব্যবসা চালাতে গেলে কিছু টাকা বাজার থেকে তোলা হয় এবং কিছু ধার নেওয়া হয়। একদম। আদানি গোষ্ঠীর ডেটটা অনেক বেশি এবং এই ধারের পরিমাণটা, এবং এই ধারটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে নেওয়া হয়েছে। শুধু ব্যাংক না, এলআইসিও আছে। এবং এটার ফলে যেটা হচ্ছে, যদি কোনো কারণে ব্যবসাটা ডোবে তাহলে কিন্তু ব্যাংকগুলো বিপদে পড়বে। আদানি গোষ্ঠীর এমন কিছু, মানে সেইভাবে আদানি গোষ্ঠীকে কিছু স্পর্শ করবে না।
এখন সেইখান থেকে দেখতে গেলে আদানিদের ব্যবসা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমি বলছি না ব্যাংকগুলো উঠে যাবে, কিন্তু ব্যাংকগুলোকে চালানোর জন্য সরকারকে ভর্তুকি দিতে হবে। সেই ভর্তুকি কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই আসবে। অতএব সাধারণ মানুষ এর থেকে যথেষ্ট কারণ আছে। আর আমি একদম শেষে বলবো যে আমি রাজনীতির মধ্যে যাচ্ছি না, কে এর জন্য দায়ী, কার সঙ্গে কি যোগ আছে জানি না, হয়তো ভবিষ্যতে জানা যাবে। কিন্তু আমাদের তো অনেকগুলো নিয়ন্ত্রক সংস্থা আছে, সেবি আছে, তারা কি করছিল? তারা কেন আদানিকে এখনো শেয়ার মার্কেটে ফ্রিলি অপারেট করতে দিচ্ছে? এবং সেবির ওপরে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের হাত আছে, এটা তো মানতেই হবে। এইখানেই তো অভিযোগ যে সেবির প্রধানের সঙ্গে এই সংস্থার নৈকট্য বা সম্পর্ক নিয়ে তো এত বিতর্ক। আমি সেটা বললাম না, সেটা আমরা জানি। অতএব সেবির একটা ভূমিকা, একটা নেগেটিভ ভূমিকা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত রাজনৈতিক যোগাযোগগুলো, মানে আপনি মানবেন বুচের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে কোনোদিন ভারতবর্ষে সেবির কোনো আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগ? ঠিক কথা, একদম ঠিক। এখন আরেকটা কথা হচ্ছে, এটা ঠিকই যে আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি আদানি ইনভেস্ট করেছেন মূলত নন বিজেপি স্টেটগুলোতে। এখন সেখানে তো সেই জন্যই তো ঘুষটা দিতে হয়েছে, মানে নন বিজেপি বলে। যাই হোক, সেটা আমি ছেড়েই দিলাম। কিন্তু সেটা ছাড়াও সব জায়গাতেই কোনো তফাৎ নেই, কোথাও থাকেনি, তারা চলে গেছে। এটা হচ্ছে বিরোধিতা বেশি করে করলে বেশি ঘুষ পাবো, এইরকম আর কি ব্যাপার। কিন্তু একটা ব্যাপার আছে, অনেক সাটলি আদানিকে সাপোর্ট করা যায়। সেটা হচ্ছে একটা ব্যবসা চালাতে গেলে অনেক সেন্ট্রাল কমপ্লায়েন্স লাগে, নানা ধরনের এনভায়রনমেন্ট কমপ্লায়েন্স, এটা সেটা, সেইগুলো আদানির অনেক স্মুথলি পেয়ে যায়। সেইখানেই তো সুবিধাটা, সেইখানেই হচ্ছে একেবারে বিজেপি মানে কোনো কানেকশন নেই, এটা মনে করা হয়েছে। আমি ঠিক এই জায়গা থেকে আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, এক হচ্ছে ঠিক এই যে জায়গাটা অভিরূপদা শেষ করলেন, যে একদিকে দেখুন রাজ্যগুলোর ইলেকট্রিসিটি কোম্পানি, আদানির কোম্পানি, আমেরিকান কোম্পানি, মাঝখানে এই গোটা ডিস্ট্রিবিউশন ইকোসিস্টেমটার মধ্যে একটা সংস্থা আছে সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা সম্পূর্ণ একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির অধীনে। আমি বলছি এইখানে আরও বেশি আশঙ্কাটা যে আদানি আর আমেরিকার কোম্পানি মিলে যে ঘুষটা সরকারি শীর্ষ আধিকারিকদের দিয়েছে, সেটা আলটিমেটলি কেউ বলতেই পারেন এই কেন্দ্রীয় সরকারি সংস্থার মাধ্যমে যাচ্ছে। অর্থাৎ কেন্দ্র, রাজ্য, কেন্দ্রীয় সংস্থা, রাজ্যের সংস্থা, প্রাইভেট কোম্পানি কেউ এই অভিযোগের আওতা থেকে এখনো পর্যন্ত বিযুক্ত নয়। তার মানে দুর্নীতিটার শেকড়টা কতটা গভীরে হলে প্রত্যেকটা পয়েন্ট এটার সঙ্গে যুক্ত হয়েছে, নয়তো এতে হতে পারে না। একেবারে। এবং সুমনদা, এইটা সাধারণ দর্শকদেরকে খুব স্পষ্ট করে বলা দরকার যে কেন আমেরিকার আদালতে মানে সমন আসলো বা ওনাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। তার কারণ আমেরিকার যে আইন, সেই আইনে পরিষ্কার করে বলা আছে সেখানে যদি ক্যাপিটাল মার্কেটে কেউ কাজ করে, তাহলে সে যদি দুর্নীতিগ্রস্ত হয়, কোনো ঘুষ দেয়, তাহলে তার বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা হয়। অর্থাৎ ওখানে কিন্তু করাপশনটাকে টলারেট করা হয় না, যার জন্য আদানির বিরুদ্ধে কিন্তু এই ফৌজদারি মামলাটা এসছে। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে মানে আজকের পরে কিন্তু এটা বলতেই হবে আপনাকে যে রাহুল গান্ধী ধারাবাহিকভাবে যে অভিযোগগুলো এই কোম্পানির বিরুদ্ধে, আদানির কোম্পানির বিরুদ্ধে করেছে, আজকে কিন্তু কিছুটা মান্যতা পেল। কারণ মানে আমেরিকার আদালত যখন মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তার মানে বুঝতে হবে যে এর মধ্যে কিছু সারবত্তা আছে। অর্থাৎ এতদিনের যে রাহুল গান্ধীর লড়াই, তার একটা সারবত্তা অন্তত রয়েছে, এটা কিন্তু একদম স্পষ্ট। এবার প্রশ্নটা হচ্ছে যে বারবার আলোচনার মধ্যে আসছে যে কেন নরেন্দ্র মোদী চুপ করেছিলেন বা সেবির মতো সংস্থাগুলো কেন অ্যাক্ট করেনি। তার কারণ নরেন্দ্র মোদীর যে ক্ষমতায় আসা সরাসরি আদানির মাধ্যমে আসা, মানে পরিষ্কার নরেন্দ্র মোদী 2014 সালের যে নির্বাচনী প্রচার, ওই প্রতিদিন প্লেনে যাচ্ছি প্লেনে ফিরছি, সেটা আদানিদের টাকা। মানে আদানির টাকা আমি ব্যবহার করব, আদানির বিরুদ্ধে কথা বলবো, আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা করব বা আদানিকে গ্রেপ্তার করবো, এটা তো হতে পারে না। ফলে নরেন্দ্র মোদী বা বিজেপি যে বিপুল পরিমাণে ফান্ডিং, সেটার ফান্ডিংয়ের উৎসটাই হলো আদানি কোম্পানি। আদানিরা ফান্ডিং করেছে, বিজেপি রমরমিয়ে একটার পর একটা নির্বাচনে জয়ী হয়েছে। ফলে বিজেপির পক্ষে সম্ভব, কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব। যে প্রশ্নটা বারবার বিজেপির থেকে মানে বলা হচ্ছে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, বলা হচ্ছে যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যুক্ত আছে। বিভিন্ন রাজনৈতিক দল যদি যুক্ত থাকে, আমার প্রশ্ন হচ্ছে যে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরের প্রথম কাজ হলো যে ফিনান্সিয়াল ইরেগুলারিটি যদি হয়, তাহলে সেই ফিনান্সিয়াল রেগুলেটরির বিরুদ্ধে তদন্ত করা এবং সেই তদন্ত খুঁজে বার করা, শাস্তি দেওয়া।
আজকে তোমরা বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে গ্রেপ্তার করছো, অথচ যারা মানে ফ্রড করছে, অর্থনৈতিক ফ্রড করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছো না কেন? ইডি চুপ করেছিল। সেবি তো একটা নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে তার ফেইলিওর আমরা দেখলাম, ইডির ফেইলিওরটা আরো বেশি। বিশ্বনাথ লক্ষ্য করবেন ঠিক ইলেকট্রাল বন্ডের মতো বিজেপি, কংগ্রেস, তৃণমূল সবাইকে মানে কাউকে বাদ দিতে পারবেন না এবং ইকোসিস্টেমে একেবারে। এবং আমি আপনাকে বলছি যে এই যে না খাউঙ্গা না খানে দেঙ্গা, তার স্লোগান উনি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে কি আমরা দেখলাম? মানে একটার পর একটা, ধরুন এর আগে নীরব মোদির ক্ষেত্রে দেখেছি, মহুল চেস্কির থেকে দেখেছি, বিজয় মালিয়ার থেকে দেখেছি, এরা সব টাকা ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে গিয়ে এখন আয়াস করছে। আমার তো ভয় হচ্ছে যে এই মানে আদানি আগামী দিনে সেও বিদেশে চলে গিয়ে মানে আয়াস করবে কিনা। আমার আপনার টাকা, যে টাকা বিভিন্ন ব্যাংক থেকে তারা নিয়েছে, সেই টাকা আমি জাস্ট একটা বলবো কতটা প্রভাবশালী হতে পারে, কতটা তাকে সুবিধা পাওয়া যেতে পারে। অস্ট্রেলিয়ায় কয়লার খনি নিতে গেছে, ভারতবর্ষে অস্ট্রেলিয়ার কয়লার খনি নিতে গেছে, সেখানে তাকে দেওয়া হচ্ছে না। তার গ্যারান্টার হচ্ছে ভারতবর্ষের সিইওকে নিয়ে যাচ্ছে স্টেট ব্যাংকের, তিনি উড়ে যাচ্ছেন ওখানে গিয়ে গ্যারান্টি দিচ্ছেন যে দাও ওকে, তবেই আমি কয়লা খনিটা পাবো। সিইও নয়, চেয়ারম্যান অবশ্য। খুব একদম ফ্যাক্ট বলেছেন যে নীরব মোদি, মেহুল এই কথাগুলো, এরা তো লোন পেয়েছিল বিজেপি আমলে, তাই না? উইদাউট মানে নর্মস। 2004 সাল বড় মুদ্রা কোড করা দিয়েছিল। না সেকেন্ড হচ্ছে এই যে আচ্ছা মাধুরী পুরী বুঝকে বলো কতটা ইনফ্লুয়েন্সিয়াল হলে একজন মাধুরী পুরী বুঝ তার সরকার চলে যাবে, সরকার চলে যাওয়ার আগে অফিসে বলো মাধুরী পুরী বুঝ কেন তোমরা একটা জেপিসি করতে ভয় পাচ্ছ? চিদম্বরম কেন আরে মাধুরী পুরী বুঝটা কে? দ্রুত একবার দেখাবো। আদানির কোম্পানির লসের কারণে আমার ব্যাংকগুলো দেউলিয়া হবে কেন? কি প্রোডাকশন আছে? অনিশ্চয়তা আসবে কেন? অনিশ্চয়তা আসবে কেন? আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নেব। কিংসুক চক্রবর্তী লিখছেন, গৌতম আদানি কাদের মদতে ফুলে ফেপে উঠেছেন সেটাও তদন্ত করে দেখা উচিত। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা যেন ৯-৬ না হয় তা দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তমাল রায় লিখছেন, হিন্ডেনবার্গের পর ঘুষ, এইভাবে চলতে থাকলে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেবে আদানি গোষ্ঠী। গৌতম দত্ত লিখছেন, একদা আদানির সঙ্গে সখ্য ছিল তৃণমূলেরও, আজ সেটা ভুললে চলবে না। বিকাশ রাজা লিখছেন, একসময় দুর্নীতিতে জর্জরিত কংগ্রেস আজ দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, দেখে অবাক লাগে। ঠিক এখান থেকে আমি আমার পরের প্রতিবেদন রাখবো, সেটা হচ্ছে এই মুহূর্তে গোটা দিন যারা এই বিপুল ঘটনা, বিপুল অভিযোগ এবং জানিয়ে জাতীয় রাজনীতি গোটা দিন তোলপাড়, সেটা দেখেননি ঠিক কী অভিযোগ এবং ঠিক কোথায় দাঁড়িয়ে আছে অভিযোগ, এবং এই দেশে এবং বিদেশে তার রাজনৈতিক অভিঘাত ঠিক কতটা পড়ল, একটা প্রতিবেদনে দেখাবো। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI, জাস্টিস ডিপার্টমেন্ট এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, মার্কিন প্রশাসনের এই তিনটি সংস্থার যৌথ তদন্তে বরাত পেতে ঘুষ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগে অভিযুক্ত হলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। সংবাদ সংস্থা সূত্রে দাবি, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। আর এরপরই সরাসরি গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদীকে এক সারিতে বসিয়ে তাদের ঘনিষ্ঠতার প্রসঙ্গ তুলে তীক্ষ্ণ আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। তার দাবি, बीजेपी अदानी टाका चले ताई ताके ग्रेफ्तारेर क्षमता नरेंद्र मोदी नहीं। नरेंद्र मोदी जी का नाम निकलेगा क्योंकि बीजेपी की पूरी फंडिंग, पूरा फंडिंग स्ट्रक्चर इस व्यक्ति के हाथ में है। इसीलिए प्रधानमंत्री चाहे भी कुछ नहीं कर सकते हैं। एक प्रकार से अदानी जी ने हिंदुस्तान को हाईजैक कर लिया है। हिंदुस्तान अदानी जी के ग्रिप में है। कैपेबिलिटी नहीं है हिंदुस्तान के प्रधानमंत्री की कि वो अदानी जी को अरेस्ट करें, क्योंकि जिस दिन उन्होंने अदानी जी को अरेस्ट किया उस दिन वो भी जाएंगे। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর দায়িত্বপ্রাপ্ত সহকারী অধিকর্তা জেমস ডেনহি বলেছেন, বাণিজ্যিক কর্তারা নিজেদের ব্যবসায়িক সুবিধার জন্য আকর্ষণীয় প্রকল্পের বরাত পেতে ভারতীয় আধিকারিকদের ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। আদানি বিরুদ্ধে আমেরিকায় এই বড়সড় অভিযোগের ঢেউ এসে পড়েছে ভারতে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গৌতম আদানি, সাগর আদানি সহ অন্যদের বিরুদ্ধে মার্কিন অ্যাটর্নির অফিস 5 দফা অভিযোগ এনেছেন। অভিযোগ করা হয়েছে ভারতীয় সরকারি আধিকারিকদের $25 কোটি ঘুষ দেওয়া হয়েছে 2020 থেকে 2024 সালের মধ্যকার সময়। এই ঘুষ নাকি লাভজনক সৌর বিদ্যুৎ প্রকল্প হাতে পাওয়ার জন্য দেওয়া হয়েছিল। সেই প্রকল্পে নাকি কর দেওয়ার পরও $2 বিলিয়ন লাভ হতো।
অভিযোগ করা হয়েছে গৌতম আদানি নাকি ব্যক্তিগতভাবে সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করে ঘুষ নিয়ে আলোচনা করেছেন এবং সেই সংক্রান্ত প্রমাণ আছে ইলেকট্রনিক এবং সেলুলার ডিভাইসে। আদানির সঙ্গে নরেন্দ্র মোদীকে জুড়ে আক্রমণের মাত্রা আরো বাড়িয়ে জয়রাম রমেশ লিখেছেন, প্রধানমন্ত্রীর ছত্রছায়া দীর্ঘদিন ধরে যে জালিয়াতি হয়ে আসছে তারই ধারাবাহিকতায় এমনটা হয়েছে। আদানিকে নিয়ে তদন্ত করতে যে এক বিদেশি বিচার ব্যবস্থাকে নামতে হয়েছে তা থেকেই প্রমাণিত যে ভারতীয় বিচার ব্যবস্থা কিভাবে বিজেপির কবজায়। আমাদের এখন নতুন এক সেবি প্রধান প্রয়োজন। আদানির এই বিশাল জালিয়াতির পর্দাফাঁস করতে অবিলম্বে যুগ্ম সংসদীয় কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত। स्कैम किया है 2000 करोड़ रुपए का, मगर मैं आपको गारंटी देके कह रहा हूं ये व्यक्ति ना अरेस्ट होगा ना इस पे इन्वेस्टिगेशन होगा, क्योंकि प्रधानमंत्री इसके साथ जुड़े हुए हैं। কংগ্রেসের আক্রমণের পাল্টা বিজেপির বক্তব্য, আদানিদের বিরুদ্ধে 2021 সালের জুলাই থেকে 2022 সালের ফেব্রুয়ারির মধ্যে যে 4টি রাজ্যে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে তার একটিও বিজেপি শাসিত ছিল না সে সময়। প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্পগুলি রূপায়ণের জন্য চিহ্নিত রাজ্যগুলির মধ্যে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড় এবং তৎকালীন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর। हमारा प्रश्न इतना था कि जिन 4 राज्यों को लेकर ये केस चल रहा है, उन 4 राज्यों में किसकी सरकार थी, उनके मुखिया कौन थे, उसका जवाब कौन देगा? कांग्रेस पार्टी ने सवाल पूछा है तो राहुल गांधी जवाब दे। ये राहुल गांधी जैसे तोता एक ही विषय को बोलता रहता है, वैसे ही राहुल गांधी का टेप रिकॉर्डर वही बोलता रहता है। পাল্টা বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তার প্রশ্ন, কোনটা মিথ্যে তা প্রমাণ করতে মোদী সরকার যৌথ সংসদীয় কমিটি কেন তৈরি করছে না? छत्तीसगढ़ का मामला है 2020 से लेके 2023 तक के, जब मैं मुख्यमंत्री था तब तक के ऐसी कोई बात नहीं है। 2023 से 24 के बीच में दिसंबर के बाद से ये नई सरकार है, उसके साथ कोई डील हुआ होगा तो इसकी जानकारी मुझे नहीं है, और इसलिए मैं कहता हूं कि इसकी जेपीसी की जांच होनी चाहिए। It is a shame for our country that it is the United States of America's Justice Department which has collected all this information because it believes that US companies were misled. So they are protecting the interests of their companies from this huge fraud by Mr. Adani, whereas the government of India, led by the Prime Minister, Mr. Narendra Modi, is protecting. মার্কিন প্রশাসনের তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে আদানি গোষ্ঠীর তরফে জারি বিবৃতিতে দাবি করা হয়েছে, আমেরিকার বিচার বিভাগই জানিয়েছে যতক্ষণ না অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হচ্ছে ততক্ষণ তাদের নির্দোষ বলে গণ্য করা হবে। বিষয়টি নিয়ে সমস্ত রকমের আইনি পদক্ষেপ করা হবে। আদানি গোষ্ঠী সবসময় আইন মেনেই চলেছে। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা সাংবাদিক সম্মেলন, নানা ডাইমেনশন আছে, পরতে পরতে তা নিয়ে নিঃসন্দেহে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন, নিচু লেভেলের কিছু অফিসার, কর্মী এবং পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি, কয়লা, সিমেন্ট চুরিতে সাহায্য করছে। বালি পাথরের জায়গা টেন্ডার করে দাও, রাজনৈতিক দলের লোক হলে আইনত জেলে পাঠানো হোক। সিআইডিকে ঢেলে সাজানোর কথা, খোল নলচে পাল্টে দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। প্রথমে দেখাবো ঠিক কি বলেছেন আজকে মুখ্যমন্ত্রী। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। কলকাতা থেকে জেলা দিকে দিকে যখন তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে কাটমানি তোলাবাজির অভিযোগ উঠছে, বিরোধীরা যখন এ নিয়ে সোচ্চার, তখন তা নিয়ে কিছু না বললেও উল্টে নিচুতলার পুলিশ কর্মী ও সরকারি কর্মচারীদের একাংশকেই কার্যত কাজ করে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি, 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো। আজ পর্যন্ত মমতা ব্যানার্জি দুর্নীতির দায়ে একটা তৃণমূল নেতাকে শাস্তি দিয়েছে। আজ পর্যন্ত দুর্নীতির দায়ে
একজন সরকারি অফিসার কি পুলিশ অফিসারকে শাস্তি দিয়েছে? কোনো নিদর্শন নেই। তার মানে যে মুখ্যমন্ত্রী পুরোপুরি দুর্নীতিকে সাহায্য করে গেছে, প্রকারান্তরে দুর্নীতিকে সমর্থন করে গেছে, তার মুখে এই সমস্ত বড় বড় কথা মানায় না। মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, পুলিশ তার হাতে, অতএব পুলিশের একদল যদি যোগসাজশে থাকে তাহলে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী নিচ্ছেন না কেন? এই দিন সিআইডিকেও খোলনলচে বদলে ফেলার কথা বলেন মুখ্যমন্ত্রী। যে অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি। তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে, আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কলকাতায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার পর বারবার অবৈধ নির্মাণকারীদের সঙ্গে তৃণমূলের একাংশের অভিযোগ উঠেছে। খোদ তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র পুলিশের হাত পা বেঁধে দেওয়া নিয়ে তৃণমূলেরই একাংশের দিকে আঙুল তোলেন। পুলিশ যদি এখনো মনে করে আমরা ঠান্ডা করে দেবো, 3 দিন টাইম দিচ্ছি, আচ্ছা না, আমরাই করতে দিচ্ছি না, ধরছে করছে, আমরাই ফোন করে ছাড়াচ্ছি, কেউই ছাড়াচ্ছি না, কেউই বাধা দিচ্ছে না, অথচ পুলিশও কাজ করতে পারছে না, যাদেরকেই জজ করে পাঠাচ্ছে দল করে, একচেটিয়া বিল হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের প্রভাবের জন্য পুলিশ কাজ করতে পারছে না, অনেকটা তাই। এই আবহে বৃহস্পতিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার দরকার নেই এক পয়সা, বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেব। কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি, নিয়ে এক্সটর্শন করি, তারা বাঁচাবে, কেউ বাঁচাবে না, আমি তো বাঁচাবো না। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে দলের একাংশকে আড়াল করতেই নিচুতলার পুলিশ কর্মী ও সরকারি কর্মচারীদের একাংশকে কাজ করায় তুললেন? প্রশ্ন রাজনৈতিক মহলে। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সাধুবাদযোগ্য। বিশেষত আমার প্রশ্নটা অন্য, সেটা হচ্ছে এতদিন দেখলাম ববি হাকিম, সৌগত রায় পুলিশকে সমালোচনা করেছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে বললেন পুলিশকে ছোট করে মুখ্যমন্ত্রীকে ছোট করা হচ্ছে, দলে থেকে করা যাবে না। আজকে দেখছি স্বয়ং পুলিশ মন্ত্রী পুলিশের সমালোচনা করছেন। দেখুন সুমনদা, আমি খুব পরিষ্কার করে বলছি যে তার সহকর্মীরা, অর্থাৎ যারা মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রী, তারা পুলিশের প্রতি অনাস্থা রেখেছে কার্যত। ফলে এই দায়টা কিন্তু পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা বারবার বলছি যে কালেকটিভ রেসপন্সিবিলিটির আন্ডারে এই মধ্য দিয়ে এই মন্ত্রিসভা চলে। ফলে কোনো মন্ত্রী যদি অনাস্থা করেন পুলিশ প্রশাসন নিয়ে, তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর উপরে অনাস্থা প্রকাশ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে বেল আউট করবার জন্য কিন্তু আজকের এই প্রেস কনফারেন্স। পরিষ্কার তিনি একটা ড্যামেজ কন্ট্রোল করবার জন্যই কিন্তু আজকের এই উদ্যোগটা তিনি নিয়েছেন। আমি 3টে জায়গা থেকে বলতে চাই যে একটা হলো লোয়ার লেভেলের পুলিশ কিন্তু সমস্যা নয়। আপনারা যারা অর্থাৎ নবান্নে বসে আছেন, আপনি বা মানে পুরো পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা, তারা নীতি নির্ধারণ করেন, তারা গাইড করেন, আপনাদের নেতৃত্বে কিন্তু এই পুলিশ প্রশাসন পরিচালনা হয়। ফলে পুলিশ মন্ত্রী স্কেপগোট করা হয়, আমি বলছি যে একদম মানে ফলে ওই একজন মানে ওসি কি করলো বা একজন মানে কনস্টেবল কি করলো, বা তাদের দিকে ফোকাস করে আপনি পুরোটা বল ঠেলে দিচ্ছেন তাদের দিকে, তাদের কাঁধে বন্দুক ঠেলে দিচ্ছেন। কিন্তু নবান্নে বসে আপনারা কেন ঠিক পলিসি নিতে পারছেন না, প্রোগ্রাম নিতে পারছেন না, অবস্থান বদল করতে পারছেন না? আপনি কেন পুলিশ প্রশাসনটাকে পলিটিসাইজ করেছেন? যদি আমি প্রশ্ন করি, গত 13 বছরে কেন আপনি পুলিশে নিয়োগ করেননি? কেন মানে আপনাকে সিভিক পুলিশ দিয়ে চালাতে হয়? ফলে ল অ্যান্ড অর্ডারের যে প্রবলেমের প্রশ্নগুলো ববি হাকিম থেকে শুরু করে বা অন্য নেতারা তুলেছেন, সেই দায়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতে অস্বীকার করতে পারে না। আর দ্বিতীয় যেটা আমি বলতে চাই যে আমি জানি যে বাজেটে খুব পরিষ্কার করে বলা আছে লক্ষ্মীর ভান্ডারে কত মানে টাকা বরাদ্দ হবে, অন্য প্রকল্পে কি কত টাকা বরাদ্দ হবে, আবাস যোজনায় কত বরাদ্দ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জেলার মিটিংগুলোতে প্রতিদিন বলেন, তারপরেও আজকে নতুন করে বলতে হচ্ছে কেন? কারণ তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে যে টালমাটাল অবস্থা কয়েকদিন ধরে আমরা দেখলাম, এটা কিন্তু পাবলিক ইমেজের জায়গা থেকে দেখেন অত্যন্ত খারাপ অবস্থা তৈরি হয়েছে। ফলে পাবলিক ইমেজ যখনই খারাপ হয়, আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প বলে যায়, এই দিচ্ছি আপনাকে, ওই দিচ্ছি, সেই দিচ্ছি, কারণ গভর্নেন্স। আমি অর্ণবের কাছে আসবো। আমরা একটা আশঙ্কার জায়গা আছে, সেটা হচ্ছে সিআইডিকে মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ এবং রাজ্যের গোয়েন্দাদের কাছে খুশি নন, এতটাই অখুশি যে সিআইডির পুরো খোলনলচে পাল্টে দেবো বলতে হচ্ছে। কিন্তু মানুষের কাছে আশঙ্কা যে 13.5 বছর পর পুলিশের কাজে মুখ্যমন্ত্রী এতটা অসন্তুষ্ট,
না, এটা তো পজিটিভভাবেই দেখা দরকার, মানে এটাকে নেগেটিভভাবে দেখা কেন হচ্ছে বুঝতে পারছি না। মানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনিক প্রধান, তিনি বলছেন যে আমার এই পুরো স্ট্রাকচারের মধ্যে যারা কাজ করছে তার মধ্যে এমন এমন লোক রয়েছে, উনি ওনার মতো করে বলেন তারা এই সরকারকে ভালোবাসে না। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে এই পুরো ব্যাপারটাকে পজিটিভ ভাবে দেখতে হবে একদম, এবং আমি তো সেটাই বলছি যে উনি যখন এই যে কড়া বার্তাটা দিচ্ছেন, এই কড়া বার্তাটা দেওয়ার মধ্যে দিয়েই আসলে এটার মধ্যে যে রিসাফেল করার কথাটা উনি বলছেন তার মধ্যে আসলে সেই শুদ্ধিকরণ করার চেষ্টা রয়েছে। সেই চেষ্টাটাকে তো মানে আমি বলছি পজিটিভলি দেখা উচিত, সেটা সদর্থকভাবে দেখা উচিত। সেটা কিন্তু সদর্থকভাবে দেখার সমস্যাটা হচ্ছে যে কি করে আপনি বা আমি মেনে নেব যে এই যত ঘটনা ঘটছে প্রত্যেকটা, মানে একজন কাউন্সিলর থেকে রাজ্যের দাপুটে মন্ত্রী তারা বলছেন আমরা টার্গেট হয়ে যাচ্ছি, আমাদের প্রাণ সংশয় দেখাবো, সেগুলো সমস্ত নিচু তলার পুলিশ কর্মীদের দুর্নীতি আর অপদার্থতায়। যখন আমি বলছি নিচু তলা কতটা রেসপন্সিবল? আজকে একটা টালা থানার ওসির জন্য আর্জিকর হয়েছে, এটা আমি মানবো? আমি বলছি যে যখন উনি বলছেন যে আমি সিআইডিকে পুরো ঘেলে সাজাবো, তার মানে শুধুমাত্র নিচুতলার কর্মীই নয়, সিআইডিকে ঘেলে সাজাবো মানে তো তার টোটাল স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে ঘেলে সাজানোর কথা উনি ভাবছেন। 13.5 বছরে ঘেলে সাজাননি কেন এই জায়গায়? আমি এটা ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ, এটা কথা নয়, এই জন্য এটা কথা নয়। আপনি মনে করে দেখুন যে একটা সময়ের পর যখন জ্যোতিবাবুর পর যখন বুদ্ধবাবু আসেন, বুদ্ধবাবু কিন্তু খুব কড়া কথা সরকারি কর্মচারী এবং ডু ইট নাও এই স্লোগানটা দিয়েছিলেন, বুদ্ধবাবু দিয়েছিলেন স্লোগানটা। সুতরাং একটা সময়ের পর যখন তৃণমূল কংগ্রেস বা আপনার সমালোচনা কি কমেছিল? আপনি তো এই প্রশ্নটাই করেছিলেন যে বুদ্ধবাবুকে ডু ইট নাও স্লোগানটা দিতে হয়েছে, তার কারণ সিটুর জঙ্গি আন্দোলনে 80-র দশক থেকে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনায় বাতি জ্বালিয়ে দিয়েছিলেন। ঠিক কথা, লাল বাতি। যে একটা সময়ের পর তো অবশ্যই এমন একটা পয়েন্ট আসে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর ডু ইট নাও বলতে হয়েছিল, কিন্তু ইতিহাস বলছে ডু ইট নাও সত্যি কি কাজ হয়েছিল? আমি আসবো, কিন্তু তার আগে একবার গত কয়েকদিন ধরে যে প্রবাহটা চলছে, ফিরহাদ হাকিম, সৌগত রায়, তাদের সমালোচনা, পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, হুমায়ুন কবির, সেই প্রেক্ষিতে আজকে প্রাক্তন মন্ত্রী একাধিক 3টে দফতরের এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি বলছেন, পরিষ্কার বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার কমানো অর্থাৎ ওভারলোড হয়ে যাওয়ার যে তত্ত্ব সৌগত রায় বলেছিলেন, ভার কমানো, বিকল্প খোঁজা, এসব হয় না, পশ্চিমবঙ্গে তার বিকল্প আসবে না, এসব যারা উচ্চারণ করছে নিশ্চয়ই তারা পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ষড়যন্ত্র আছে। ঠিক কী বলেছিলেন শোভনবাবু এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দেখাবো। একই লোক চালাতে পারে নাকি, লোড নিতে পারে একটা এত বড় 10 কোটি লোকের রাজ্য? যারা এসব উচ্চারণ করছে তার পেছনে নিশ্চয়ই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো ষড়যন্ত্র রয়েছে। তারা হয় ষড়যন্ত্র শিকার হচ্ছে অথবা ষড়যন্ত্রটা করছে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। এই ষড়যন্ত্র শিকার থেকে তাদের বেরিয়ে আসা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এবার ময়দানে তার একদা অনুগত কানুন। তৃণমূলের একাধিক বর্ষীয়ান নেতার মন্তব্য ঘিরে যখন নানা জল্পনা মাথাচাড়া দিচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই আস্থা রাখলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার পর কড়া ভাষায় পুলিশকে নিশানা করেন ফিরহাদ হাকিম, সৌগত রায়ের মতো সিনিয়র তৃণমূল নেতারা। আমার মনে হয় সমস্যা হচ্ছে এই যে আত্মসন্তুষ্টি মানে ওরা ভাবছে তো একই সরকার ক্ষমতায় আছে, সুতরাং আমাদের আর কি হবে, এদিক ওদিক তো হবে না। তাই পুলিশ ভাবছে যে যেরকম এই গচ্ছ রুটিন কাজ করি সেইরকম করলেই হবে। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়? এতেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি ঘুরিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই অনাস্থা প্রকাশ করলেন ফিরহাদ, সৌগতরা? এই প্রেক্ষাপটে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সওয়াল করলেন শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ভার কমানো, মমতা ব্যানার্জির বিকল্প পশ্চিমবাংলার ইতিহাসে আসবে না। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম দিন থেকে যারা শরিক ছিলেন আন্দোলন, সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে বিশ্বাস করে তার পাশে থেকেছেন, তাদের মধ্যে থেকে এই শব্দ পাবেন না। যারা কোনো স্বার্থান্বেষী, স্বার্থ চরিতার্থ করবার জন্য পরিকল্পনা করেছেন, তাদেরই মধ্যে দিয়ে এই ভাষা আসবে। বানের জল আসে না, কিছু কিছু জিনিস চলে আসে, তাদের মধ্যে থেকে এই সমস্ত মানসিকতা তৈরি হয়। সবাই জানে যে ওনার কোনো বিকল্প নেই। বড়কে ছোট দেখিয়ে পিগমি একটা বড় হওয়ার জন্য একটা জাম্প দিচ্ছে। পার্টিটার প্রাণ ভোমরাকে মারার চেষ্টা করছে কেউ কেউ। অশনির সংকেত এই জন্য বলবো, খুব সুপরিকল্পিতভাবে
কিছু মানুষ এই দলটার মধ্যে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। নিশ্চয়ই ষড়যন্ত্র, এটা নিয়ে তো কোনো দ্বিতীয় ভাবনা থাকতেই পারে না। প্রত্যেকের তো একটা এজেন্ডা থাকে, সেই এজেন্ডা যখন ফুলফিলড হয় না তখন আমার মনে হয় যে এই পথটা বাছেন। বাড়ির প্রধানকে আপনি একদম বাড়ির দারোয়ানকে দিয়ে একটা চোখ রাঙানোর একটা প্রচেষ্টার মধ্যে কিন্তু একটা বিরাট, আমি বলবো, পাওয়ার পলিটিক্স লুকিয়ে আছে। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ফেরাদ হাকিম ও সৌগত রায়কে তীব্র আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। টেনে আনেন নারদ প্রসঙ্গ। তৃণমূলের তো, কংগ্রেসের তো অনেকের বিরুদ্ধে করাপশনের চার্জ রয়েছে, তা তাদেরই তো এখন বেরিয়ে চলে যাওয়া উচিত। নারদার কেসে তো সৌগত রায়, ববি হাকিম দুজনেই ইনভলভ রয়েছে। কেন রয়েছে? মমতাজির দোষ নাকি এটা? বৃহস্পতিবার ফেরাদ হাকিমের সঙ্গে বৈঠক করে এই নিয়ে মুখ খুলেছেন সৌগত রায়। এইসব নিয়ে আমরা আলোচনা করিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলে, তার কি গুরুত্ব আছে আমি জানি না। সে নিয়ে ফিরাদ হাকিমও চিন্তিত না, আমরাও নই। বলা অন্যায় করেছে, বাংলাই তো বলেছে, ইংরেজিতে তো বলিনি। কথা তো খুব পরিষ্কার, প্রশাসনকে একটু নাড়া দিতে হয়, সেইটাই দেওয়ার চেষ্টা করেছে। মুখ্যমন্ত্রী তো সব কিছুর ওপরে, তাকে নিয়ে কি আলোচনা আমরা করতে পারি? সব মিলিয়ে তৃণমূলের অন্দরে যে তুলকালাম চলছে তাতে এবার নতুন মাত্রা যোগ করল প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের মন্তব্য। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখো, আমাদের মুখ্যমন্ত্রী অন্তত একটু কথা বলেছেন যে 5 টাকা খেলে বলে 500 টাকা খেয়েছে। মানে উনি জানেন যে উনার দলের নেতারা টাকা খান, উনি অবশ্যই জানেন। পশ্চিমবঙ্গের, উনি বলছেন রাজনীতিবিদরা ভাবেন, টাকা নেওয়ার আগে 10 বার ভাবেন। পশ্চিমবঙ্গের বুকে কাটমানি শব্দটার জনক তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানে সিএম। এই সমব্যথী প্রকল্প, সেখানেও 200 টাকা কাটমানি, মুখ্যমন্ত্রী বলবে। দেখো, পুলিশ ঘুষখোর জানতাম, আজ জানলাম পুলিশ বালি, কয়লা, মাটি চোর। পুরো পশ্চিমবঙ্গ জানে। আমরা বরাবর স্পেসিফিক অ্যালিগেশন করেছি এই র্যাকেটটা, এই চুরির র্যাকেট, মাটি চুরি, বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি অপারেট করা হয় থ্রু পুলিশ, টাকা আদান প্রদান হয় থ্রু পুলিশ। আমরা বারবার অ্যালিগেশন করেছি। রাজ্যের পুলিশ মন্ত্রী জানতেন না? আজকে নিচু তলার পুলিশ অফিসার, যারা নিচু তলার পুলিশ কর্মী, তাদেরকে মানে কুমড়ো বলি দেওয়া হচ্ছে। বলির পাঁঠা জায়গা দিয়ে পাঁঠা বলি না, কুমড়ো বলি করা হচ্ছে। কেন? লাস্ট একটা কথা বলছি, মুখ্যমন্ত্রীরা করলেন বেসিক্যালি বাংলা সেই পুরোনো বাগধারা আছে না, যে ঝিকে মেরে বউকে বোঝানো। যারা নিচুতলা তাদেরকে একটা বললেন, ওপরে এগুলোকে সাবধানের জন্য। আর লাস্ট কথা, পুলিশদের হয়ে বলার আজকে কেউ নেই। পুলিশদের যে অ্যাসোসিয়েশনটা ছিল, সেটাকে মুখ্যমন্ত্রী ফার্স্ট কাজ করেছেন, সেটাকেই ভেঙে দিয়েছেন। অ্যাসোসিয়েশন থাকলে পুলিশে আজকে বলতেন কথা, বলার কেউ নেই। আমি বলছি সৌম্য, বালি, কয়লা ইত্যাদি ইত্যাদি সমস্ত নিচুতলার পুলিশ কর্মী মুখ্যমন্ত্রী বলছেন, কিন্তু রেশন থেকে শুরু করে শিক্ষা থেকে স্বাস্থ্য, সব জায়গায় গ্রেফতার হয়েছে কিন্তু রাজনীতিবিদরা। আপনি বলছিলেন না, তুমি কি বলছো 10 বার ভাবার পরে তারপরে করেছেন, তারপরে গ্রেফতার হয়েছে? রাজনীতিবিদরা ভেবে টাকা না, রাজনীতি সত্যি সত্যি ভেবে টাকা না। পার্থবাবুকে কত ভাবতে হয়েছে ভাবুন তো। আপনি রেশন কেলেঙ্কারিতে কত ভাবতে হয়েছে বলুন তো, ভাবুন তো। ভেবেই তো নিয়েছে। আরে মুখ্যমন্ত্রী বলছেন যে এসব চুরি এসব পুলিশ করছে। আচ্ছা বলুন, মুখ্যমন্ত্রী নিজের দপ্তর, নিজে মুখ্যমন্ত্রী, তার দপ্তরের পুলিশরা নাকি টাকা তুলছে, তো দায় তো আপনার। আপনি আগে ইমিডিয়েটলি নৈতিকতার দায় স্বীকার করে আপনি তাহলে পদত্যাগ করুন। আপনি রেসপন্সিবল, আপনি। না, আমি বলছি যে দুর্নীতির কথা কে বলছে? বিজেপি বলছে। পরশু দিনের খবর হচ্ছে 70,000 কোটি টাকা রেশন দুর্নীতি এফসিআই এর মাধ্যমে বিজেপি। গত বছরের যে সিএজি রিপোর্ট বেরিয়েছে 2023 সালে, এ থেকে আরম্ভ করে জেড পর্যন্ত যতগুলো অক্ষর আছে, আপনি প্রত্যেকটা অক্ষর দিয়ে এক বা একাধিক দুর্নীতি আপনি ডবল ইঞ্জিন সরকারগুলোর প্রত্যেকটাতে পাবেন। আপনি যদি বলেন যে ইউপিতে আপনি দেখুন, সেখানে হচ্ছে যে সংখ্যালঘু স্কলারশিপ, সেই সংখ্যালঘু স্কলারশিপে বিপুল দুর্নীতি হয়েছে। এই যে এতগুলো দুর্নীতির ক্ষেত্রে এই দুর্নীতিগুলোকে আমি যদি যোগ করি, সেখানে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি, সেটা বোধহয় শতাংশ আসবে না। দুর্নীতি 100 আসুক কিংবা 0 আসুক, হ্যাঁ, একই রকম খারাপ। একটা কথা যে দেখুন, যে আজকে উনি যেটা বললেন না, যে নিচের তলার এতে দুর্নীতি হয়েছে, তার জন্য আসলে এটা হচ্ছে কীরকম বলুন তো, অ্যান্টি এস্টাবলিশমেন্ট যে শক্তিটা এসছে না, সেটাকে মিনিমাইজ করার জন্য। আর তৃণমূলে একটা কথা আছে যে নিচের তলার সবাই চোর, মুখ্যমন্ত্রী একা সৎ। তা ওনার মুখ দেখে ভোট দাও, 294টা আসনে উনিই প্রার্থী, পরে তৃণমূল দলটা চালাতে হবে। এই কারণে আমার শুধু একটাই প্রশ্ন আছে, আপনার প্রশ্নটা করে নিই, তারপর আপনি আবার প্রশ্ন করবেন। যে মানে কালীঘাট চত্বরে 35টা প্লট মুখ্যমন্ত্রীর পরিবারের নামে, এটা তদন্ত কমিটি হোক, কারা দুর্নীতির ফয়দা তুলেছে সেটা তো প্রমাণিত হবে, তারপরে উনি এইসব কথাগুলো বলতেই পারবেন। আচ্ছা, আমার একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে যে দুর্নীতি তো সব জায়গাতে আছে, পশ্চিমবঙ্গে আছে, অন্য জায়গাতেও আছে ইত্যাদি। এবার
অনেক সময় যে দুর্নীতিটা হয় তলার লেভেলে, সেখানে লোকাল পুলিশ, লোকাল রাজনৈতিক নেতা ইত্যাদিদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং নেক্সাস থাকে, এখানেও আছে। তার সবটা যে ওপর থেকে চালিত হচ্ছে তা কিন্তু নয়। এবং এইটা যদি সেন্ট্রালাইজড হতো, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েট মন্ত্রীরা এই মুহূর্তে জেলে, আমি জানতাম এটা আসবেই। আমি একবারও বলছি না যে ওপরতলায় হয় না, কিন্তু আমি বলছি যে অনেক দুর্নীতি আছে যেটা ওপর থেকে চালিত হয় না, এবং এটার টোটাল কোয়ান্টিটিটা খুব কম হবে না। ছোট ছোট দুর্নীতি, কিন্তু টোটালটা যদি যোগ করি তাহলে খুব কম হবে না। সেইটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে খারাপ হয় না, এইটুকুই বলছি। একটা যে পুলিশ অফিসাররা দুর্নীতিগ্রস্ত বলে সবাই পারসেপশন তৈরি হয়েছে, তাদের কিন্তু প্রমোশন করিয়েছেন উনি। আমরা কালকে কি দেখেছি যে এটা একজন প্রাক্তন কাউন্সিলর, তিনি 400 বিঘে ইয়ের কথা বলছেন, 400 বিঘে সরকারি জমি বেহাত হয়ে গেছেন, প্রাক্তন কাউন্সিলর বলছেন। আজকে কলকাতা শহরের প্রাক্তন মেয়র বলছেন এই সব এলাকায় 50% জমি বেহাত হয়ে গেছে। আমি বলছি এই শব্দগুলো নিঃসন্দেহে চিন্তার, উদ্বেগের। তার সঙ্গে একটা সিকিউরিটি পার্ট আছে, যে কাউন্সিলর থেকে নেতা, মন্ত্রী, মেয়র, প্রাক্তন মেয়ররা যদি সতর্ক হয়ে তাদের চলতে হয়, কেন যে তারা জমি বা বোঝানোর ক্ষেত্রে বা জমি বেহাত হওয়ার ক্ষেত্রে ন্যায্য এবং আইনসম্মত ভূমিকা নিতে হয়েছে, সেই জন্য তাদের সিকিউরিটি বাড়াতে হয়, তাহলে আমরা যাব কোথায়? সাধারণ মানুষ কোথায় যাবেন? আমি বলছি আজকে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছেন যে এই বিষয়ে হস্তক্ষেপ করার পরই তাকে Z+ ক্যাটেগরি দিতে হয়। আমি বলছি এটা খুব উদ্বেগের এবং মারাত্মক কথা, মানতেই হবে। দেখুন, KMD এর জমি, KMCর জমি কেউ কিনে নিচ্ছে, সেই জমিকে উদ্ধার করতে হয়েছে। এবং তখন কিন্তু আমাকেও এইরকম ধরনের খুনের হুমকি, বিভিন্ন হুমকি, বহু আক্রমণের শিকার আমাকে হতে হয়েছে। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার পর ফের সামনে এসেছে জমি দখল এবং তা নিয়ে তৃণমূলের অন্দরের কলহের অভিযোগ। জলাভূমি বুঝিয়ে জমি বিক্রির কারবারে বাইপাস লাগোয়া এলাকায় কিভাবে কাঁচা টাকা উঠছে তা উঠে এসেছে এবিপি আনন্দের অন্তর্তদন্তে। এই প্রেক্ষাপটে জমি দখল নিয়ে মুখ খুলেন কলকাতা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তার চাঞ্চল্যকর দাবি, জমি উদ্ধার করতে গিয়ে তাকেও খুনের হুমকি পেতে হয়েছিল। সোনারপুরের অভ্যন্তর থেকে যা সরকারি জমি ছিল, বিঘের পর বিঘে, একরের পর একর নিয়ে একদম মানে অ্যাড করে লোকের কাছে টাকা তোলা হচ্ছিল। আমি গিয়ে সোজা বুলডোজার দিয়ে সেটা ভেঙে দিই। বিভিন্ন KMD এর জায়গায় সেখানে প্রজেক্ট নেওয়া হয়েছে, সেই প্রজেক্ট বন্ধ করতে হয়েছে। তখনই শুরু হয়েছে। আমার সিকিউরিটি বাড়িয়ে Z+ সিকিউরিটি দিয়েছিলেন মমতাদি। অর্থাৎ এটা আবার স্পষ্ট হলো যে বাইপাস লাগোয়া এলাকায় জমি দখল নতুন নয়, তৃণমূল জমানায় অনেক আগেই তার সামনে এসেছে। কিন্তু এতদিন পরও সেই রোগ রয়ে গেছে কি করে? কড়া ব্যবস্থা নেওয়া হয়নি কেন? সেটাও কার্যত পরিষ্কার হয়ে গেছে শোভন চট্টোপাধ্যায়ের কথাতেই। এই এলাকায় জমির দাম নিয়ে তিনি যে চাঞ্চল্যকর দাবি করেছেন, তাতেই বোঝা যায় জমি দখল নিয়ে কেন এত লড়াই। এরম জমি আছে যা আজকে বাজার দরে অকশন করে বেচলে গভর্নমেন্টের করে 700 থেকে 1000 কোটি টাকা শুধু জমি বিক্রি হবে। জমির পরিমাণ সম্বন্ধে তাহলে ধারণা করুন। আমি একটা জমির কথা বলছি, ওই রাস্তা আপনি সোজা চলে যাচ্ছেন ডান দিক বাঁ দিক, বাইপাস গড়িয়া থেকে চিংড়িঘাটা, ক্যাপ্টেন বেরি বেছে দেবার চেষ্টা হয়েছিল, ওটাকে শুকিয়ে ফেলেছিল। এমন এমন জায়গা আছে, আপনাকে বলছি যে বাইপাসে এদিকে তো পেলেন, এবার এর উল্টো দিকে ITC বা এর পেছন দিকে বহু একর জায়গা আছে, সেই জায়গাও কিন্তু এইভাবেই দখলকৃত হয়েছিল। অর্ধেক জমি দখল হয়ে গেছে, মোর দ্যান 50% জমি। বাইপাস লাগোয়া ডান দিকে ক্যাপ্টেন ভেরি থেকে শুরু করে একদম গড়িয়া পর্যন্ত, আর এদিক দিয়ে আপনার যদি চিংড়িহাটার মুখ থেকেই যদি আপনি যান, তাহলে একদম ভাঙড়ের কোল পর্যন্ত বহু জায়গা ঘিরে রেখে দিয়েছেন। জমি কিন্তু তাদের নয়। জমি দখল আটকাতে তাহলে কি করণীয়? এ প্রসঙ্গে কলকাতার বর্তমান পুর বোর্ডের কোর্টেই বল ঠেলেছেন প্রাক্তন মেয়র। পুরসভা এই মুহূর্তে তো এখানে আরো সিরিয়াস অবজারভেশন করার দরকার আছে বলে আমি মনে করি। এতদিনে যে পদক্ষেপ করা হয়নি তা কি এবার করা হবে? সরকারি জমি বেদখল হওয়া বন্ধ করতে কঠোর হবে প্রশাসন। কৃষ্ণেন্দ্র অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিশ্বনাথ, সব থেকে আমার আশঙ্কা হচ্ছে এই হেল্পলেস অবস্থা। আপনি গত 4 দিনের এবিপি আনন্দের প্রতিবেদনগুলো দেখুন। প্রাক্তন মেয়র থেকে বর্তমান মেয়র, কাউন্সিলর, মন্ত্রী জাভেদ খানের মতো মন্ত্রী বলছেন যে আমি টার্গেট হয়ে যাচ্ছি।
মানে আমরা তারা সবুজের জন্য যারা লড়াই করছি রোজ দেখাচ্ছি আমাদের কোন Z+ বাঁচাবে, মানে আমি বলছি সত্যিই কি পরিস্থিতিটা এই, নাকি তারা এই উদ্ধার করতে পারছে না? আজকে প্রাক্তন মেয়র বলছেন যে এই ওয়েটল্যান্ড এলাকার 50% বেশি জমি দখল হয়ে গেছে। শুনুন, আমি আপনাকে বলছি সিস্টেমেটিক্যালি চলছিল, কিন্তু একদম লাগাম ছাড়া অবস্থা কিন্তু 2011 সালের পর থেকে হয়েছে। আমি বলছি না যে আগেও হয়নি, আগেও হয়েছে, কিন্তু কার্যত বলা যায় যে মানে টাকা তোলা এবং সিস্টেমেটিক্যালি তোলাটা কিন্তু চলছিল। এই শোভনবাবু বলছিলেন তার মানে শাসনকালে তিনি যখন মেয়র ছিল তখন কি হয়নি 500টা এফআইআর যে হয়েছে মানে জলা জমি দখল করা নিয়ে, সেই 500টা এফআইআরের মধ্যে 250 এফআইআর তো উনার আমলেও হচ্ছিল। তাহলে উনি মেয়র, অথচ 250 জমি দখল হয়ে গেছে, জলা জমি দখল হয়ে গেছে। আজকে উনি যদি তৃণমূল কংগ্রেসে ঢোকার জন্য এই ধরনের সাফাই গান তাহলে দাঁড়াচ্ছে না। কিন্তু আমি যেটা বলছি সর্বোচ্চ পর্যায়ে কিন্তু একটা পলিসি লেভেলের ঘাটতি আমি মনে করি। কারণ দেখুন, এটা তো আমাদের পরবর্তী প্রজন্মর মানে স্বপ্নকে মানে ই করে ধ্বংস করে দিচ্ছে, বেঁচে থাকার অধিকারকে কেড়ে নিচ্ছে। আমার প্রশ্ন, আমাদের রাজনৈতিকবিদরা কেন একটু সদার্থক হবেন না? কেন তারা শুধুমাত্র পার্টি ফান্ডে টাকা জমা হচ্ছে, বিপুল পরিমাণে টাকা এরা জমা দিচ্ছে পার্টি ফান্ডে, তাই রেয়াত করে দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি? কিন্তু একই সাথে আমার দুঃখের যেটা জায়গা, আমি রাজনীতির জায়গা থেকে কিন্তু কোনো আশা দেখি না। আমি মনে করি তৃণমূল চলে গেলে বিজেপি আসলে একই গল্প হবে, কালকে সিপিএম আসলে। কিন্তু আমি যেটা ভয়, এই যে নবোদা এসেছিলেন সেদিন, নবোদারা বাম আমলে যত সক্রিয় ছিলেন, অর্থাৎ নাগরিক জীবন থেকে জলাজমি বাঁচানোর জন্য সুজাতা ভদ্র নবোদারা যে লড়াই করেছেন, আজকে নাগরিক জীবন থেকে সেই প্রতিবাদটা হারিয়ে যাচ্ছে। আমার ভয় ওই জায়গাতে, অর্থাৎ আপনার আমার সন্তানের স্বপ্নকে যদি রাখতে হয়, এই পৃথিবীটা যদি বাসযোগ্য রাখতে হয়, তাহলে আপনার আমাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কথা বলতে হবে, আপনার আমাকে কিন্তু শাসক দলের বিরুদ্ধে কথা বলতে হবে, আপনার আমাকে কিন্তু পুলিশ প্রশাসন যেভাবে এই নেক্সাসের মধ্যে ঢুকে আছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। অর্থাৎ নাগরিক জীবনকে কিন্তু এগিয়ে আসতে হবে। যেমন করে আরজি করে মানে বলা যায় নাগরিক সচেতন হয়েছিল যিনি, মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছিলেন কিছু কর্মসূচি মানে নিতে। একইভাবে নাগরিক বলছেন পরিবেশের জন্য একই রকমের সতর্ক এবং সচেতন হতে হবে। ঠিক এইখান থেকে আমি আশঙ্কার একটা মারাত্মক ছবি দেখাবো। দেখুন, স্যাটেলাইট পিকচার বলছে যে গত 10 বছরে যেখানে সবুজের সমারোহ ছিল সেখানে এখন ধূসর এবং শুধুমাত্র ধূসর। আমরা 1.5-2 বছর এই নতুন অফিসে এসেছি, স্যাটেলাইট ইমেজ এবং আমাদের ক্যামেরায় বিস্ময়কর ছবি এই গ্রাউন্ড জিরোর। আমি বলছি নিঃসন্দেহে সুশান্ত ঘোষের ওপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের অভিঘাতে অনেকের চোখ খুলে গেছে, কিন্তু এই সবুজ বাঁচানোর লড়াইতে সবাইকে, সরকার, প্রশাসন, বিরোধী, সাধারণ নাগরিক একসঙ্গে না লড়লে, এখানে কোনো রকমভাবে ভেদাভেদ করলে চলবে না। তার কারণ সবুজ যদি ধ্বংস হয়, শুধু আমি আপনি নয়, আমার পরবর্তী প্রজন্ম, আমাদের সবার পরবর্তী প্রজন্ম কার্যত ধ্বংস হবে। আমার পরের প্রতিবেদন আপনাদের অনেককে আমি জানি উদ্বিগ্ন করবে, আমি ক্ষমা চেয়ে রাখছি, কিন্তু মারাত্মক এই ছবি। যেখানে বিগত কয়েক বছর ধরে ছিল জলাশয়, সেখানে সম্প্রতি রীতিমতো আর্থমুভার নামিয়ে চলেছে জলাশয় ভরাটের কাজ। আবার গত বছরে যেখানে ছিল শুধুই জলাজমি, সেখানে এবছর জলাশয়ের মধ্যেই বিশাল জায়গা জুড়ে তোলা হয়েছে পাঁচিল। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার পর সামনে এসেছে একের পর এক জমি কেলেঙ্কারির অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ জলাজমি ভরাট করে অবৈধভাবে নির্মাণের। মাত্র কয়েক বছরেই যে কিভাবে এই ওয়ার্ডের ছবিটা বদলে গেছে তা ধরা পড়েছে স্যাটেলাইট ক্যামেরায়। যেমন এই ছবিটা দেখুন, 108 নম্বর ওয়ার্ডের এই এলাকার নাম নোনাডাঙ্গা, যেখানে বিগত কয়েক বছর ধরে জলাভূমি ছিল। 2021, 2022, 2023 সালের 21শে এপ্রিল, এমনকি চলতি বছরের 3রা মেও ছবিটা ছিল একই রকম। কিন্তু মাস কয়েক আগে সেখানেই নামানো হয় একাধিক আর্থমুভার। তবে কসবাকাণ্ডের পর জলাভূমি ভরাটের খবর সম্প্রচারিত হতেই বদলে গেল ছবিটা। বুধবার দেখা গেল আর্থমুভারগুলি ঢেকে দেয়া হয়েছে, আর বৃহস্পতিবার দেখা গেল সেই জায়গাতেই আর নেই জলাশয় ভরাটের যন্ত্রগুলো। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। ঠিক সেই রকমই বাইপাসের ধারের একের পর এক ভেরি বুঝিয়ে নির্মাণ কাজ শুরুর প্রস্তুতি চলছে। টিনের প্রাচীরের ফাঁক দিয়ে ভিতরের কর্মকাণ্ডের ছবি তোলার চেষ্টা করতেই সেই ফাঁক ফোকর বন্ধ করে দিলেন নিরাপত্তা রক্ষীরা। আমাদের সামনেই জলাভূমি ভরাটের জন্য রাবিশ নিয়ে একটি ট্রাক আসে, কিন্তু আমাদের সামনে ক্যামেরা থাকায় গেটই খোলেননি নিরাপত্তা রক্ষী। এটা এখন তো এই হসপিটাল হবে। আগে কি ছিল? আগে তো পুকুর বাগান টাগান ছিল, পুকুরে মাছ টাছ ছাড়তো, মাছ টাছ ধরতো, ই করতো। এ যার জায়গা সেই এখন হসপিটাল করবে এটা এখন। আচ্ছা, না কি কি ফেলা হচ্ছে, কখন আসছে জিনিসপত্র? এ তো সকাল রাত্রে আসে, সকালে আসে। এটা টোটাল এরিয়া হচ্ছে 12,500 হেক্টর। গত 2 বছর ধরে দেখেছি এর 40%
ইললিগাল অকুপাইড হয়ে গেছে। মানে এখানে মূলত ব্রিটিশরা করেছিল কি, যে শহরের যে নোংরা জল, সুয়ারেজ ওয়াটার, এইটা ওইদিকে প্রবাহিত হবে, এবার খালে গিয়ে পড়বে। ব্রিটিশরা কী করেছিল, চাষিদের 1 টাকা করে লিজে জমি দিয়েছিল। এবার তাদের বলেছিল তোমরা মাছ চাষ করো, তারা ওখানে মাছ চাষ করতো, মাছরা নোংরা জলটা খেত, তারা নিউট্রিয়েন্ট হিসেবে নিত, এবার জলটা পরিষ্কার হয়ে যেত। মঙ্গলবার গুলশান কলোনির পাশে মাটিনপাড়া গিয়েছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধিরা। গুগলের স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ওই এলাকায় রয়েছে বিশাল জলাশয়, তার মাঝে কোনো পাঁচিল ছিল না। কিন্তু এই বছরের স্যাটেলাইটে ধরা পড়েছে এই ছবি, যেখানে দেখা যাচ্ছে একটা বহুতলের পাশে বড় একটা অংশ সীমানা হিসেবে ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু জলাভূমির মাঝে হঠাৎ এই সীমানা তৈরি করা হলো কেন? তাহলে কি এখানেও জলাশয় ভরাট করে কোনো নির্মাণের পরিকল্পনা রয়েছে? এই অঞ্চলের মানুষরা, ওই অঞ্চলের মৎস্যজীবী কৃষিজীবী মানুষরা ওয়েটল্যান্ডটাকে বাঁচিয়ে রেখেছে তাদের জীবন জীবিকা হিসেবে। এখানে যেহেতু ভেড়িগুলো দখল হয়েছে, সেগুলোর যে অস্তিত্ব, ম্যানেজমেন্ট, সেটা বেআইনি। শাসক দল যে যখন থেকেছে তখন এটাকে কাজে লাগিয়েছে তারা। এইভাবে জলাভূমি ভরাটের অভিযোগ উঠেছে 108 নম্বর ওয়ার্ডের চৌবাগাতেও। চৌবাগার যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে কনস্ট্রাকশনের কাজ দীর্ঘদিন ধরে চলেছে। বর্তমানে কলকাতা হাইকোর্টে একটি মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে কাজ বন্ধ। যে মর্মে এই মামলা হয়েছে সেটা হচ্ছে যে এই জলাভূমি বুঝিয়ে এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। ওখানে ওটা পুকুর ছিল, পুকুরের মধ্যে পুকুর বুঝিয়ে ঘর, পুকুর ওই রকম ছিল, ওই সাইড থেকে করেছে, করে বন্ধ হয়ে আছে। এখন কেন বন্ধ হয়েছে সেটা বলতে পারবো না, বেআইনি বলে ওই রকমই হয়। কালিকাপুর ঝিলপাড় এলাকায় জলাভূমি ভরাট করে প্রচুর মানুষ বসবাস করছেন বলে অভিযোগ। তবে এখানকার বাসিন্দাদের অধিকাংশের আসল বাড়ি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায়। এখানে কতদিন রয়েছে? এখানেই 10 বছর। কিভাবে করলেন বাড়ি? ওই সবাই করছিল দেখে, তার সঙ্গে সঙ্গে। বাড়ির কোনো কাগজপত্র নেই? না। শুধু 108 নম্বর ওয়ার্ডের আনন্দপুর, গুলশান কলোনি কিংবা মাটিনপাড়া নয়, পূর্ব কলকাতার জলাভূমি ভরাটের ভুরি ভুরি অভিযোগ ইএম বাইপাসের ধারে বৈচতলা এলাকাতেও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে জলাজমি ভরাটের কথাও অকপটে স্বীকার করে নিচ্ছেন কেউ কেউ। একটু ছোট্ট একটা অংশ যেখানে এখনো জলাশয় রয়েছে, কিন্তু তার আশেপাশে অনেক জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু একের পর এক ঘর বাড়ি সেটা তৈরি হয়ে গেছে। मतलब आपका घर के नीचे में क्या था? पानी था तो पूरा यहाँ पर? हाँ पानी था। यहाँ पर घर बनाया किसी परमिशन लेकर बनाया? उतना हमको पता नहीं। এই সমস্ত জলাভূমি কি আর কোনোদিন ফিরে আসবে, নাকি এভাবেই একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে জলাভূমি? পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কথায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু আর কতবার চোর পালালে প্রশাসন সতর্ক হবে সেটা বলবে কে? আজ ট্যাব জালিয়াতি নিয়ে রাজ্য জুড়ে এত হইচই হচ্ছে, কিন্তু এই ঘটনা আজই প্রথম ঘটছে এমনটা নয়। ঠিক 2 বছর আগে এই কলকাতায় মানিকতলার একটা স্কুলে 7 জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গেছিল ভুয়ো অ্যাকাউন্টে। আর বিস্ময়কর যে সেদিনও এই উত্তর দিনাজপুর থেকেই 2 জন অভিযুক্তকে ধরা হয়েছিল। তখন যদি শিক্ষা নিয়ে জালিয়াতির চারা গাছটাকে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলা যেত, আজ কি সেটা বটগাছ হয়ে হাজারেরও বেশি পড়ুয়াকে এই রকম বিপদে ফেলতে পারত? আপনারাই বলুন। স্বপ্ন চুরমার করে দিয়েছে স্বপ্নের প্রকল্প। একজনের টাকা আত্মসাৎ করেছে অন্যজন। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে তোলপাড়। বিভিন্ন জেলা থেকে 20 জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে চক্রের উৎস সন্ধান শুরু করেছে পুলিশ। কিন্তু আজ যেভাবে সক্রিয় হয়েছে পুলিশ, আগাগোড়া কি সেরকম সতর্ক ছিল তারা? ভুক্তভোগীরা বলছেন, থেকে শেখা দেখে শেখা সব থেকে বড় হলেও সেই শিক্ষা নেয়নি পুলিশ। না হলে 2 বছর আগে অঙ্কুরিত হওয়া চারা গাছ বিষবৃক্ষে পরিণত হলো কি করে? কেন তাকে অঙ্কুরেই বিনাশ করা হলো না? বাগমারি মানিকতলা গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল। 2022 সালে এই স্কুলে ট্যাবের টাকা প্রতারণার অভিযোগ ওঠে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নজরে আসার পর ওই বছরের 2রা ডিসেম্বর অভিযোগ দায়ের করা হয় লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে। 2022 সালে এই স্কুলে 9 পড়ুয়ার অ্যাকাউন্টে তথ্য চলে যায় হ্যাকারদের কবলে, যার মধ্যে 7 জন পড়ুয়ার টাকা উঠে যায় এবং বিভিন্ন অ্যাকাউন্টে সে ট্রান্সফার হয়ে যায়। 2রা ডিসেম্বর 2022-এ স্কুল কর্তৃপক্ষ দ্বারস্থ হয় পুলিশের। পুলিশ সূত্রে খবর, লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ তদন্ত করে জানতে পারে সরকারের বাংলা শিক্ষা পোর্টালের অ্যাক্সেস নিয়ে নেয় দুষ্কৃতীরা, পাল্টে দেয় 9 জনের অ্যাকাউন্ট নাম্বার। এবারের মতো সেই ঘটনাতেও পাওয়া যায় উত্তর দিনাজপুর চোপড়া থেকে 2 জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনাটা কিন্তু নতুন না, মানে যেটা বিভিন্ন মহল থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে এইবারেই নাকি বাংলা শিক্ষা পোর্টালটা হ্যাক হয়ে গেছে এবং বিভিন্ন গ্যাং সেগুলোকে কাজে লাগিয়ে এইসব করেছে। কথাটা একদম সত্য নয়। থানায় অভিযোগ তো হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা দপ্তরকে অভিযোগ করা হয়েছে। 2022 সাল থেকে যদি ব্যাপারটাকে ট্র্যাক করে আটকানোর চেষ্টা করা হতো, পোর্টালটাকে কারেকশন করার চেষ্টা করা হতো,
পোর্টালের সিকিউরিটিটা যাতে বাড়ানোর চেষ্টা করা হতো, তাই না? সেন্ট্রাল গভর্নমেন্টেরও তো অনেক পোর্টাল আছে, আমি যেটা বলছি সেন্ট্রাল গভর্নমেন্টেরও তো অনেক পোর্টাল আছে, বা অন্যান্য স্টেট গভর্নমেন্ট যেগুলো আছে তাদেরও তো অনেক পোর্টাল আছে যার মাধ্যমে কিন্তু মানি ট্রান্সফার করা হয়। তাহলে সেগুলো হ্যাক করতে পারছে না, আমাদের বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক হয়ে যাচ্ছে, তার মানেটা কি? তখন কি ব্যবস্থা নিয়েছিল পুলিশ? সূত্রের খবর, গ্রেফতারির পর ধৃতদের অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধার করা হয়, তারপর আর ট্যাব জালিয়াতির তদন্ত সেভাবে এগোয়নি। কার্যত ধামাচাপা পড়ে যায় মামলাটি। আর এখন সেই জালিয়াতি রাজ্য জুড়ে বড় চেহারা নেওয়ার পর তোলপাড় পড়ে গেছে রাজ্য প্রশাসনে। ওই জামতারা গ্রুপ আছে আপনারা জানেন, তাই তো? চক্রটা ঝাড়খণ্ড, বিহার এসব জায়গাকে কেন্দ্র করে মলে এসে আড্ডা মারছে, ব্লুপ্রিন্ট তৈরি করছে, অপারেশন করছে, কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে, রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে। কারণ একটা কোনো অপারেশন করতে গেলে তো কয়েকটা লোককে কনফিডেন্সে নিতে হবে, কখনো আপনি কখনো আমি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, শিক্ষার শিকড়ের স্বাদ তেতো, কিন্তু তার ফল মিষ্টি। অনেকে বলছেন 2 বছর আগে পুলিশ যদি সেই তেতো শিকড়ের গভীরে যেত, আজ ফল মিষ্টি হতো। প্রশাসন থেকেও শিক্ষা নেয়নি বলে আজ ঠকতে হচ্ছে পড়ুয়াদের। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।